হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল বাংলা। ফিরে আসলাম আবার নতুন ভিডিওতে। আর আজকে আমাদের ভিডিওর টপিক হলো ওয়েবসাইট ডিফেসমেন্ট নিয়ে। আর বর্তমান সময়ে আমরা একটা নিউজ দেখতেছি যে ফ্রান্সের বেশ কিছু ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকার টিম সাইবার ৭১ হ্যাক করেছে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আজকের ভিডিও, এবং তাছাড়া রেগুলার হ্যাকিং আড্ডাতে আমরা বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের ব্যাপার নিয়ে আলোচনা করি এবং এগুলো প্র্যাকটিক্যালি দেখে থাকি। তো আজকে আমি মূলত আপনাদের এই জিনিসগুলো এক্সপ্লেন করব এবং আসলে কি হয়েছে আর কিভাবে আসলে ওয়েবসাইটগুলো হ্যাক করা হয়েছে আরও এই সমস্ত ব্যাপারে বিস্তারিত। তো আশা করি ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা স্ট্রিমিংটা কেমন দেখতে পাচ্ছেন এটা আমাকে জানান, যে আসলে স্ট্রিমিংয়ের কোয়ালিটিটা কেমন। তো যেহেতু আমি লাইভ স্ট্রিম করতেছি এখন, আর হ্যাকিং আড্ডা হলো একটা লাইভ সিরিজ। এই সিরিজে আমরা বিভিন্ন প্রকার জিনিস নিয়ে আলোচনা করে থাকি। তো আই হোপ সবাই ভালো আছেন। বেশি কথা বাড়াবো না, আমরা ডাইরেক্ট আমাদের ভিডিওর টপিকে চলে যাব। সো আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, সো মহানবী হজরত মোহাম্মদ শকে নিয়ে কটূক্তি করার জন্য ফ্রান্সের ওয়েবসাইটগুলোতে বাংলাদেশি হ্যাকাররা হামলা করছে। তো আমি সময় টিভিতে একটি প্রতিবেদন দেখি, তো তারপর আমি মনে করি যে এই টপিকটা নিয়ে বাংলাদেশি হিসাবে আমার ভিডিও তৈরি করা উচিত। সো দ্যাটস আমি ভিডিও তৈরি করতেছি। আর তাছাড়া ওয়েবসাইট ডিফেসমেন্ট কীভাবে হয়ে থাকে, আর আপনারা কীভাবে ওয়েবসাইট ডিফেসমেন্ট শিখতে পারেন এবং ইথিক্যাল হ্যাকিংয়ে নিজের কেরিয়ার কীভাবে তৈরি করতে পারেন, এই সমস্ত ব্যাপার নিয়ে মূলত আজকের ভিডিও। তো চলুন বিস্তারিত কথা বলা যাক। সো সময় টিভি ইউটিউব চ্যানেলে তারা আসলে এটা প্রকাশ করে যে বিভিন্ন ফ্রান্সের ওয়েবসাইট রয়েছে, কিছু গভর্নমেন্টাল ওয়েবসাইট এবং কিছু নন গভর্নমেন্টাল ওয়েবসাইট, কিছু ব্যাংকের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলোর উপর এই হ্যাকিং অ্যাটাকগুলো করা হয়েছে। তো আমি মূলত আজকে ওয়েবসাইট ডিফেসমেন্ট নিয়ে কথা বলবো, আর কম বেশি কেন ফ্রান্সকে বয়কট করা হচ্ছে এবং কী দিয়ে কী হচ্ছে এই সমস্ত আপনারা জানেন। সো এই ব্যাপারে আমি নতুন করে কিছু বলবো না। তো চলুন আমরা আসলে আমাদের টপিক নিয়ে আলোচনা করি। তো আমি আগে কিছু কমেন্ট পড়ে নিতে চাবো, তো তারপর আমি আসলে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সো হাই, হ্যালো এমডি রবিন, তারপর SM তারাদার, তারপর আরাফাত ইসলাম রিফাত ভাই ফার্স্ট কমেন্ট করলাম, ধন্যবাদ। আমিও সাইট খুঁজতেছি বাট পেলাম না। তো উনি ফ্রান্সের ওয়েবসাইট খুঁজতেছে, পাচ্ছে না। তো আমি ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আসলে আপনারা ডেডিকেটেড ওয়েবসাইট খুঁজে বের করতে পারেন, মানে যেটাকে টার্গেটেড ওয়েবসাইট বলা হয়ে থাকে। তো ওটা গুগল ডেটাবেস হ্যাকিংয়ের মাধ্যমে করা যায়, আর বিভিন্ন শর্ট কিওয়ার্ড রয়েছে যেগুলোর মাধ্যমে স্পেসিফিক ওয়েবসাইটগুলো পাওয়া যায়। তো ওয়েব হ্যাকিংয়ের একটা কমপ্লিট ব্যাপার রয়েছে, যে আসলে প্রথমে ওয়েবসাইট খুঁজে বের করা এবং সেটার উপর অ্যাটাক করা। আমি এই ভিডিওটা কমপ্লিটলি প্র্যাকটিক্যালি আপনাদের সব কিছু দেখাবো যতদূর আমি পারি, এবং ইউটিউবের যে নিয়মকানুন রয়েছে ওইগুলো ব্রেক না হলেই হচ্ছে। আর আমি মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে এই ব্যাপারে কমপ্লিটলি দেখাবো যে আসলে ওয়েবসাইট ডিফেসমেন্ট কীভাবে হয়। ভিডিওটা একটু লং যাবে, বাট সহ্য করতে হবে, কারণ আপনাদের ভালোর জন্যই আসলে আমি এই জায়গায় কিছু দেখাতে আইছি যে ওয়েবসাইট হ্যাকিং কীভাবে হয়ে থাকে সেক্টরে। তো আমরা এই জায়গায় আসলে আমার একটা ভিডিও ছিল যে আসলে কীভাবে ওয়েবসাইট হ্যাক করা হয়ে থাকে। তো আগে একবার মিয়ানমারের সাথে সাইবার ওয়ার হয়েছিল বাংলাদেশের, তো সেই সময় আমি ভিডিওটা তৈরি করছিলাম, ওইটাই বিস্তারিত বলা ছিল যে আসলে কীভাবে ওয়েবসাইটগুলো হ্যাক করা হয়ে থাকে। তো আমি আপাতত ভিডিওটা প্লে করে আপনাদের দেখাবো, মানে ওই ভিডিওটাই আপনারা আগে দেখে আসেন, তাইলে আসলে এর সূচনা জানতে পারবেন, তাইলেই পরে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। সো চলুন দেখা যাক। Massive hacking spree. Black Hat hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites. বর্তমান বাংলাদেশ এবং মিয়ানমারের ভিতর সাইবার ওয়ার চলতেছে। বাংলাদেশের বিভিন্ন প্রকার হ্যাকিং গ্রুপ যেমন সাইবার ৭১, ডস, টিম ডিটি, এরা একজোট হয়ে মিয়ানমারের যত ওয়েবসাইট রয়েছে এবং যত দুর্বল ওয়েবসাইটগুলো রয়েছে এগুলোর উপর অ্যাটাক করতেছে।
সো আপনারা কিভাবে সেমভাবে ওইরকম মিয়ানমারের বিভিন্ন ওয়েবসাইট অ্যাটাক করতে পারেন অথবা এই সাইবার ওয়ারে কিভাবে যোগদান করতে পারেন। এই ভিডিওটিতে আমি আপনাদের ইলিগাল কিছু বলবো না, আপনারা এই জিনিসগুলো শিখে ওয়েবসাইট ডিফেসমেন্ট করতে পারবেন এবং বিভিন্ন প্রকার ওয়েবসাইট কিভাবে হ্যাক করা হয় এই জিনিসগুলো জানতে পারবেন। আসলে এগুলো শুধুমাত্র হ্যাক করার জন্য জরুরি নয়, নিজের সেফটি এবং নিজে যদি ওয়েবসাইট বানিয়ে থাকেন অথবা একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন অথবা সাধারণ যে কেউ হয়ে থাকেন তাহলেও আপনাকে এটা জানতে হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের 7টা উপায় বলবো, এই সিস্টেমগুলোই ব্যবহার করে বাংলাদেশের যত হ্যাকার টিমগুলো রয়েছে তারা এই কাজটা করতেছে এবং এগুলো যদি আপনারা শেখেন শিখে আপনারাও করতে পারবেন। আর কিভাবে শিখবেন এটা আমি ভিডিওর লাস্টে বলবো, আর তাছাড়া এই জায়গা থেকেই শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের 7টি উপায় বলবো, এই 7টি সিস্টেম ব্যবহার করেই মূলত এই কাজগুলো করা হয়। প্রথম যে উপায় সেটা হলো SQL ইনজেকশন। আসলে এটা হলো কোনো প্রকার ওয়েবসাইটের ডেটাবেজে থাকা দুর্বলতা, তাছাড়া আর কিছু না। ওই দুর্বলতাটাকে ব্যবহার করে হ্যাকাররা ওয়েবসাইটটাকে হ্যাক করে থাকে। SQL ইনজেকশনেরও বিভিন্ন প্রকার উপায় হয়ে থাকে, বাট SQL ইনজেকশন করা হয় SQL ম্যাপ নামক একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আর যেটার প্র্যাকটিক্যাল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ভিডিওটা 30 মিনিটের মতো, সো আশা করি কেউ হয়তো দেখেননি, বাট ওইটা দেখেন। ওই ভিডিওটাতে আমি 2টা ওয়েবসাইট হ্যাক করে দেখাইছি। সো এখন কথা এটা মূলত কিভাবে কাজ করে। PHP জিজ্ঞাসা চিহ্ন এবং ID = এটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনার সামনে চলে আসবে যতগুলো ওয়েবসাইট আছে SQL অর্নেবল। আর তাছাড়া আরেকটা ব্যাপার এই জায়গায় রয়েছে, আপনি যদি তারপর সাইট এবং কোনো দেশের ডোমেনের নাম লেখেন তাইলে আপনি পেয়ে যাবেন সেই দেশে থাকা সব ওয়েবসাইট। সো আপনি মিয়ানমারের ডোমেনটা ব্যবহার করবেন এবং করে এইভাবে আপনি কিন্তু মূলত মিয়ানমারের যত ওয়েবসাইট রয়েছে অনাবেল ওই সবগুলো খুঁজে বের করতে পারবেন। সো SQL হলো এক ধরনের ডাটাবেস সিস্টেম, আর এই ডাটাবেস সিস্টেমটাতে যে অনাবিলিটিটা রয়েছে সেটা হলো SQL ইনজেকশনের মাধ্যমে হ্যাক করা যায়। তো এর মাধ্যমে আপনারা ওয়েবসাইটের যত ডাটা রয়েছে এবং ওই ডাটার ভিতর থাকা যত জিনিস, তথ্য, এমনকি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এসব আপনারা পেয়ে যাবেন। নাম্বার 2, XSS অর্থাৎ কোরাস সাইট স্ক্রিপ্টিং। আসলে এটা হলো কি যে কোনো ওয়েবসাইটে ছোট ছোট প্লাগিং থাকে, বিভিন্ন ছোট সার্চ বক্স অথবা যে সমস্ত জায়গায় কমেন্ট দেওয়া যায়, ছোটোখাটো যে বক্সগুলো যার ভিতরে আপনি ইনপুট করতে পারেন। আসলে কোডে কিছু ইরর থাকার কারণে ওই জায়গায় আপনারা যে কোনো জিনিস ইনজেক্ট করতে পারেন। তো আসলে ওই যে কোডটা, ওই কোডটায় কোনো ভুল থাকে যার কারণে আপনার দেওয়া কোডগুলো ওই জায়গায় সিম্পলি চলে যায়। সো আপনার কোডগুলো চলে যাওয়ার ফলে ওই ওয়েবসাইটটাতে আপনি যে কোডগুলো দিবেন সেগুলোই প্রদর্শন হতে থাকে। তো এটা হলো XSS, এটা ব্যবহার করে ওয়েবসাইট ডিফেসমেন্ট করা হয়ে থাকে। নাম্বার 3, রিমোট ফাইল ইনক্লুশন অর্থাৎ শেল স্ক্রিপ্টিং। ওয়েবসাইট সাধারণত 2 প্রকারভাবে হয়ে থাকে, একটা হলো ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং আর একটা হলো সার্ভার সাইট স্ক্রিপ্টিং। সার্ভার সাইটে যদি কোনো প্রকার অর্নাবিলিটি থাকে দেন একজন হ্যাকার ওই জায়গায় বিভিন্ন শেল আপলোড করতে পারে। সো তার আপলোড করা শেলগুলো বিভিন্ন প্রকার হতে পারে, কোনোটা ওয়েবসাইটের বিভিন্ন নকশা চেঞ্জ করা অথবা বিভিন্ন প্রকার মেলেসিয়াস। সো সে ওইগুলো পাঠায় এবং ওইগুলো পাঠিয়েই ওয়েবসাইটগুলোকে হ্যাক করা হয়ে থাকে। নাম্বার 4, লোকাল ফাইল ইনক্লুশন। এটা সাধারণত গুগল ডেটাবেস হ্যাকিং অর্থাৎ গুগল ডক ব্যবহার করে করা হয়ে থাকে। সো গুগল ডক ব্যবহার করে মূলত এই হ্যাকিংটা করা হয়ে থাকে এবং ওই যে সাইটটা, ওই সাইটটাতে থাকা যে পাসওয়ার্ড এবং যে ETC এর ভিতর গেলেই অ্যাডমিন প্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় এবং ওই তথ্যগুলো ব্যবহার করে ওই ওয়েবসাইটটাতে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নেওয়া যায়। সো এইভাবেও হ্যাক করা হয়ে থাকে। আর গুগল ডেটাবেস হ্যাকিং সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে। সো আপনারা আমার পুরোনো ভিডিওগুলো একটু দেখেন, আমার পুরোনো ভিডিওগুলোতে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল আর মোটামুটি এর ভিতর কম বেশি আপনারা সব পেয়ে যাবেন। নাম্বার 5, DDoS অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। এই হ্যাকিং অ্যাটাকটা সাধারণত অ্যানোনিমাস নামে গ্রুপটা চালু করছিল আর এটা ব্যবহার করে ওয়েবসাইট ডিফেস করা হয়ে থাকে, বাট কিছু সীমিত সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত অ্যাটাক চলবে ওয়েবসাইটটা ডিফেস থাকবে। আসলে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা লিমিটেশন থাকে যে আজকের দিনে এই ওয়েবসাইটটাকে এতজন ভিজিট করতে পারবে এবং এই যে লিমিট সীমা, এই লিমিট সীমাটা যখন পার হয়ে যায় তখন ওয়েবসাইটটা ক্র্যাশ করে, আর ওয়েবসাইটটা যখন ক্র্যাশ করে তখন এটা ডিফেস হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন প্রকার সার্ভার ইরর দেখাতে থাকে, অর্থাৎ আপনি চাইলেও ওই ওয়েবসাইটটাতে ঢুকতে পারবেন না। সো DDoS এরও বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে চেষ্টা করবো সবগুলো ভিডিও জুড়ে দেওয়ার। আপনারা প্লিজ আই বাটনে একটা ক্লিক করবেন, তাইলে এগুলোর প্র্যাকটিক্যাল ভিডিও পেয়ে যাবেন। ব্রুট ফোর্স অ্যাটাক। ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল থাকে ওই অ্যাডমিন প্যানেলটা খুঁজে বের করে ওই জায়গায় ইউজার এবং পাসওয়ার্ডের ফিল্ডে ব্রুট ফোর্স অ্যাটাক করা হয়ে থাকে। আসলে এটা কম প্র্যাকটিক্যাল, বাট অনেক সময় এই অ্যাটাকটাও ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার জন্য। মনে করেন কারো ওয়েবসাইটের আপনি জানেন হালকা পাতলার পাসওয়ার্ডটা এরকম হতে পারে, ওইরকম হতে পারে। সো এরকম অনেকগুলো পাসওয়ার্ড ভেবে চিনতে একটা লিস্ট তৈরি করা হয়, ওই লিস্টটা ব্যবহার করে ওই কাজটা করা হয়ে থাকে। 7, লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সপ্লোরিং অর্নেবিলিটি। আসলে এইটা সব থেকে মেন একটা জিনিস, এটা বাগ বান্টি হান্টাররাও সাধারণত ব্যবহার করে থাকে। আসলে বিভিন্ন প্রকার ওয়েবসাইটে মজুদ থাকা যত অর্নাবিলিটি, আসলে ছোট ছোট অনেক অর্নাবিলিটি থাকে। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেসে তৈরি, কিছু কিছু ওয়েবসাইট PHP তে তৈরি, কিছু কিছু ওয়েবসাইট জুমলা ব্যবহার করে তৈরি। তো এই সমস্ত যে প্লাগিং অথবা যে সিস্টেমগুলো ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে ওয়েবসাইটগুলো, ওই জিনিসগুলোতেও ছোটোখাটো অর্নাবিলিটি থাকে। আর ওই অর্নাবিলিটিগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত আমাদের কোর্সগুলোতে জানতে পারবেন। ওই জিনিসগুলোই ব্যবহার করে মূলত এই কাজটা করা হয়ে থাকে। ওয়ার্ডপ্রেস
জুমলা এবং পিএইচপিতে তৈরি যে সমস্ত সাইটগুলো রয়েছে এগুলোর রানেবিলিটি ফাইন্ড করার জন্য বিভিন্ন প্রকার টুলস রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মূলত এই হ্যাকিং অ্যাটাকগুলো কিভাবে করা হচ্ছে, আর আপনারা কিভাবে এগুলো করতে পারবেন। সেটা হলো কি যে আমাদের এই চ্যানেলের পুরনো সব ভিডিওগুলো দেখেন, আমাদের বেশ কিছু কোর্স রয়েছে, আমাদের সাথে জয়েন হন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আর তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপে। সো গাইজ, আমি আগে একটা যে ভিডিও তৈরি করছিলাম সেটা আপনাদের দেখালাম যে আসলে কিভাবে ওয়েবসাইট হ্যাক করা হয়ে থাকে। সো যারা আসলে বলতেছেন হ্যাকিং শিখতে চাই, তো আমাদের চ্যানেলটা একটু এক্সপ্লোর করেন। আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলে কালি লিনাক্স নিয়ে অনেকগুলো হ্যাকিংয়ের সিরিজ পাবেন, যে জায়গায় আপনারা কমপ্লিটলি কালি লিনাক্স সম্পর্কে জানতে পারবেন। যেমন আমাদের ওয়েবসাইটে প্লে লিস্টে, আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে আপনি হ্যাকিং উইথ উইন্ডোজের সিরিজ পাবেন। এটাই উইন্ডোজ ব্যবহার করে বিভিন্ন হ্যাকিং পেনিট্রেশন টেস্টিং দেখানো হয়েছে। আর তাছাড়া আমাদের চ্যানেলের প্লে লিস্টে একদম নিচে আসলে ইথিক্যাল হ্যাকিং অন, ইথিক্যাল হ্যাকিং 2 দুটো ফ্রি কোর্সও আছে। সো এই সিরিজগুলোতে আমি কমপ্লিটলি আসলে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি এবং হ্যাকিংয়ের অলমোস্ট সব কিছু দেখানো হয়েছে। সো আপনারা চাইলে এই সিরিজগুলো পরবর্তীতে দেখে নিতে পারেন। তো আমি আজকে মূলত যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইছিলাম, এখন সেই জিনিসটার দিকে যাব। তো আমি আরও কিছু কমেন্ট পড়ে নিব। জয়েন হলাম। ওকে, শো মি ইওর লাইভ অ্যাটাক। তো আমি কোনো লাইভ হ্যাকিং অ্যাটাক পারফর্ম করব না, বরং আমি আসলে আমার নিজের সার্ভারের উপর অথবা বিভিন্ন ওয়েবসাইট যেগুলোতে হ্যাকিং অ্যাটাক অ্যালাউ করা আছে সে ধরনের সাইটে আমি অ্যাটাক করব, মানে যেগুলোতে পারমিশন দেওয়া। সো আমি এই জায়গায় লাইভ অ্যাটাক করতে চাই না, বিকজ এই জায়গায় অনেক সেফটি ইস্যু রয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারিছেন। সো এখন আমি আসলে ওয়েবসাইট হ্যাকিংয়ের আসলে বিস্তারিত আরও বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসে আসলে কীভাবে ওয়েবসাইটগুলো ডিফেন্স করা হয় এবং প্রত্যেকটা জিনিস আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো ফার্স্ট অফ অল থাকি এনভায়রনমেন্ট সেট আপ। তো এনভায়রনমেন্ট সেট আপটা কি আসলে আপনার কালি লিনাক্স সেট আপ করা এবং এই সমস্ত জিনিস। তো এই জায়গায় আসলে আমাদের ওয়েবসাইট সেট আপ করতে হয় যে আসলে ফোনটাকে কালি লিনাক্স অথবা টারম্যাক্স ব্যবহার করে সেট আপ করে নিতে হয়, যাতে করে আমরা হ্যাকিং অ্যাটাকগুলো পারফর্ম করতে পারি। তো সহজ কথায় বলতে গেলে হ্যাকিং অ্যাটাক পারফর্ম করার আগে আমাদের একটা এনভায়রনমেন্টের দরকার হয়, যে জায়গায় ব্যবহার করে আমরা আসলে অ্যাটাকগুলো করতে পারবো, ঠিক আছে, মানে সেই ধরনের এনভায়রনমেন্টটা। তো সেই এনভায়রনমেন্টটা কম্পিউটার ইউজার হলে আপনি কালি লিনাক্স ইউজ করতে পারেন, আর মোবাইল ইউজার হলে টারম্যাক্স ইউজ করেও বিভিন্ন কাজ করা যায়। তো আমি আজকে মানে বেশ কিছু হ্যাকিং অ্যাটাক আপনাদের দেখাবো ওয়েবসাইটের, অবভিয়াসলি। সো কালি লিনাক্স কীভাবে ইনস্টল করতে হয় এইসব ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ইনস্টল করা সহজ ব্যাপার। সো এটাই। আর এখন আমি আসলে আপনাদের দেখাবো যে ওয়েবসাইট মানে হ্যাকিং এর আরও কিছু বিষয়বস্তু। তো ওয়েবসাইট হ্যাকিংয়ের দিকে যদি আমাদের যেতে হয়, সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ফুটপ্রিন্টিং সম্পর্কে। তো ফুটপ্রিন্টিং হলো এরকম একটা জিনিস যেটা আসলে ওয়েবসাইট অথবা ডোমেন থেকে বিভিন্ন ইনফরমেশন বের করা, তারপর স্ক্যানিং করা, তারপর ইননাম্বারেশন করতে হয়। তো স্ক্যানিং করে বিভিন্ন দুর্বলতা খুঁজতে হয়, ইননাম্বারেশনে অ্যাটাক করার জন্য প্রস্তুত হতে হয়। আর তারপর বিভিন্ন ধরনের অ্যাটাক রয়েছে এই জায়গায়, যেমন ভাইরাস, ম্যালিসিয়াস কোড, অথবা অনেক সময় ফিশিংয়ের মাধ্যমেও অনেকের ওয়েবসাইট হ্যাক করা হয়, যেটা কিনা একটু কমপ্লিকেটেড আর একটু অসম্ভব শোনায়, বাট এটাও অনেক সময় কাজ করে। বিভিন্ন সময় লোভনীয় অফার, অথবা যেমন আপনার ওয়েবসাইটের ডেটাবেস আপডেট করে নেন, আপনার ওয়েবসাইটে প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা সলভ করতে গেলে এই কাজটা করেন, এই ধরনের বিভিন্ন লোভ দেখানো হয়। তারপর আছে ডিডিওস অ্যাটাক, তারপর ডিএনএ স্পুপিং নামে একটা অ্যাটাক রয়েছে, এটা অনেক বেশি পপুলার। তারপর কি লগআর ইনজেক্ট করা যায়, আর তারপর আরও বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে এই জায়গায় ব্রুট ফোর্স অ্যাটাকের মতো। সো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো ফুটপ্রিন্টিং। তো ফুটপ্রিন্টিং হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ব্যবহার করে আসলে ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন বের করতে হয়। যেমন এই সময় আমি google.com এর ইনফরমেশন বের করছি,
তো whois.google.com করলে এই জায়গায় গুগলের বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। একটা মানে কালি লিনাক্সের টার্মিনালে গিয়ে যদি আপনি হুইজ লিখে কোনো ওয়েবসাইটের নাম দেন তাহলে সেটার ইনফরমেশন বের করতে পারবেন। তো হুইজ এবং তারপর যেমন মনে করেন facebook.com যদি আপনি লেখেন, কিংবা আপনি যে ওয়েবসাইটটা অ্যাটাক করতে চান সেটার নাম লিখলে এটার ডোমেন ইনফরমেশন, এটার কান্ট্রি কোন দেশ, এটা সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাটাক, কারণ আপনি কোনো ওয়েবসাইটকে হ্যাক করতে গেলে ওটার ডোমেন কোন নামে রেজিস্টার করা, এই সমস্ত জিনিস আপনাকে মাস্ট বি জানতে হবে। আর তাছাড়া আরও বিভিন্ন উপায় রয়েছে, এই জায়গায় পিং টেস্ট করা যায় যে আসলে ওয়েবসাইট অ্যাক্টিভ আছে কিনা, এই সমস্ত ব্যাপারে। আর তাছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে, যেমন আমি আমার ওয়েবসাইট টেকনিক্যাল বাংলার ইনফরমেশন দেখাচ্ছি। আবার অনেকে এই জায়গায় রয়েছে যারা ডিএনএ সেফটি ব্যবহার করে, তো যার ফলে আসলে ডোমেন নেমের ইনফরমেশন আপনি পাবেন না। তো এই ডোমেন নেম বের করার ব্যাপার তো একটা গেল, যে আসলে এই ডোমেন থেকে কি কি ইনফরমেশন বের করা যায়, তারপর এসেক্টরা। তো এখন আমি আরেকটু গভীরে আলোচনা করব। তো তার ভিতরে আছে টার্গেটেড ওয়েবসাইট বের করা, ওয়েবসাইটের দুর্বলতা খুঁজে বের করা, এই সমস্ত। তো মনে করেন স্ক্যানিং হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আপনি উইন্ডোজ অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেও করতে পারেন। তো এটা nmap অথবা জেনম্যাপ ব্যবহার করেও করা যায়। তো খুব সিম্পলি আপনাকে nmap অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, টার্গেট ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে হবে। টার্গেট ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করা খুবই সহজ। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস থাকে, তো সেটা যে ওয়েবসাইটই হোক সেটার একটা আইপি অ্যাড্রেস থাকে। আপনি যদি পিং করেন কোনো ওয়েবসাইটকে টার্মিনালের মাধ্যমে, তাইলে আপনি সেটা পেয়ে যাবেন। তো অ্যাজ এক্সাম্পল আমি এই জায়গায় বের করছিলাম প্রথমে ওয়েবসাইটটার আইপি অ্যাড্রেস। তো তার জন্য সিম্পলি আমি nmap-এ ওয়েবসাইটটার আইপি অ্যাড্রেসটা বসাবো, ঠিক আছে। তো বসানোর পর ওয়েবসাইটটার বিভিন্ন জিনিস সম্পর্কে জানা যায়, বাট এটা আসলে সার্ভার টার্ভার এই সমস্ত ডাটাবেজ এই সমস্ত জিনিস সম্পর্কে বেশিরভাগ হয়ে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন বের করতে পারি। তো এটা অনেক ইম্পর্ট্যান্ট, তো আমরা চাইলে এটাও ব্যবহার করে দেখতে পারি ওয়েবসাইটের ইনফরমেশন বের করার ক্ষেত্রে। ওকে, তো এরপর আমি আসলে কথা বলবো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল সম্পর্কে। প্রত্যেকটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে একটা অ্যাডমিন প্যানেল থাকে, অর্থাৎ ওয়েবসাইটটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের প্রয়োজন পড়ে নিয়ন্ত্রণ করার। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কিছুটা এরকম হয়, তো এই যে আপনারা এই যেরকম দেখতে পাচ্ছেন। আর তাছাড়া আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট সিস্টেম আছে, আর ওইগুলোর অ্যাডমিন প্যানেলও বিভিন্ন রকম হয়ে থাকে। যেটা blogger.com-এ বানানো সেটা আলাদা, সেটা অবশ্য গুগলের কন্ট্রোলে থাকে। ওয়ার্ডপ্রেস মোটামুটি আপনার কন্ট্রোলে থাকবে। আর আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো লোকালি কোড করা হয়ে থাকে, কিছু ডাইনামিক ওয়েবসাইট আছে, কিছু নর্মাল ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটা একটা সিস্টেম আছে। তো এই ওয়েবসাইটগুলোর বিভিন্ন রকম সিস্টেম থাকে। ওকে, তো এখন আমরা মূলত আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো টার্গেটেড ওয়েবসাইট খুঁজে বের করা। ওকে, তো এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কিভাবে আমরা টার্গেটেড ওয়েবসাইট বের করতে পারবো। তো ফার্স্ট অফ অল আপনার ব্রাউজারের প্রয়োজন পড়বে, আর গুগলে গিয়ে আমরা আসলে গুগল ডেটাবেজ হ্যাকিং GHDB গুগল ডেটাবেজ হ্যাকিং এই জায়গা থেকে আসলে সব কিছু পাবো। গুগল ডেটাবেজ হ্যাকিং খুবই ইম্পর্ট্যান্ট একটা হ্যাকিং, আর এটা ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস খুঁজে বের করতে পারি গুগলের মাধ্যমে। তো আসলে গুগল আপনার জন্য কাজ করবে, মানে সিম্পল কথায় বলতে গেলে আপনি গুগলকে ব্যবহার করে বিভিন্ন জিনিস খুঁজে বের করতে পারেন। তো গুগল ডেটাবেজ হ্যাকিংয়ের কিছু শর্ট কোড হয়ে থাকে, তো আপনি সিম্পলি GHDB শর্ট কোড যদি এটা লিখে সার্চ করেন তো আপনি এই জায়গায় বেশ কিছু শর্ট কোড পাবেন, আর বিভিন্ন দুর্বলতা বিভিন্ন ওয়েবসাইটের বের করতে পারবেন। ওকে, তো বিভিন্ন ধরনের কোড রয়েছে গুগলে, এই শর্ট কোডগুলো ব্যবহার করে বিভিন্ন জিনিস বের করা যায়, আর এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগে। তো এখন মনে করেন হ্যাকাররা, মানে ফার্স্ট অফ অল আমরা মনে করি ওয়েবসাইটের দুর্বলতাটা সব পরে খোঁজা যাবে, আমরা আগে মনে করি যে আসলে কিভাবে হ্যাকাররা ফ্রান্সের ওয়েবসাইটগুলো বের করেছে।
তো আসলে এক এক দেশের এক এক রকম ওয়েবসাইট। আমাদের দেশে যে অনলাইন শপিং সাইট, যে ব্যাংক সাইটগুলো রয়েছে, যে অনলাইন ট্রানজাকশনের সাইটগুলো রয়েছে, এগুলোর নাম তো আমরা জানি, আর আমরা এগুলো ব্যবহার করি, বাট বাইরের দেশের সিটিজেনরা অত সহজে জানবে না। তো ফার্স্ট অফ অল আমরা বিভিন্ন সহজ উপায় রয়েছে। গুগলে মনে করেন আপনি ফ্রান্স ওয়েবসাইট লিখলে আসলে ফ্রান্সের ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন ফ্রান্সের বিভিন্ন রকম ওয়েবসাইট। আর ফ্রান্সের যে জিনিসটা, ঠিক আছে, ফ্রান্সের যেমন আমাদের .bd থাকে না, ফ্রান্সের থাকে FR, মানে আমাদের যেমন বাংলাদেশ হতে গেলে .bd প্রত্যেকটা ওয়েবসাইটের পিছনে কম বেশি থাকে, অলমোস্ট সবগুলোই থাকে না। এই জায়গায় দেখেন ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট চলে আসে। এটা তো মানে সিম্পল ব্যাপার, গুগল দিয়ে খোঁজা, বাট গুগলে সবসময় সব কিছু পাওয়া যায় না। ওকে, তো গুগলে সবসময় সব কিছু পাওয়া যায় না, তখন আসলে স্ক্রলিং করতে হয় অথবা গুগল ডাটাবেস হ্যাকিং করতে হয়। তো সিম্পলি আমি সেটাও আপনাদের দেখাবো যে আসলে গুগল ডাটাবেস হ্যাকিংটা কিভাবে হয়ে থাকে, আর আপনি কিভাবে গুগল ডাটাবেস হ্যাকিং ব্যবহার করে আপনার চাহিদা অনুযায়ী জিনিস আপনি খুঁজে বের করবেন, ঠিক আছে। তো এটাও খুব সিম্পলি আমি আপনাদের এক্সপ্লেন করব, আর আসলে কিভাবে গুগল ডাটাবেস হ্যাকিং ইউজ করে টার্গেটেড জিনিসগুলো খুঁজে বের করতে হয়। টার্গেটেড জিনিস বের করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা যদি আপনি নাই পান তাহলে সেই ডেটার কোনো মানে থাকে না। ওকে, তো আমরা এখন মূলত দেখব যে গুগল ডাটাবেস হ্যাকিং কিভাবে কাজ করে। তো ওকে, তো গুগল ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং করতে পারি, তার ভিতর একটা হলো গুগল ডাটাবেস হ্যাকিং। আর তাছাড়া আরও বিভিন্ন জিনিস, যেমন মনে করেন আমি আপনাদের দেখাই। তো মনে করেন আপনি কোনো স্পেসিফিক টাইটেল খুঁজবেন, ঠিক আছে, যেমন একটা কিওয়ার্ড, যেমন এই জায়গায় লিখলাম আবুল, আর আবুল দিয়ে লিখলাম সাইট facebook.com। তো ফেসবুকে থাকা যত আবুল রয়েছে তাদের কমপ্লিট লিস্ট চলে আসবে। তারপর মনে করেন আপনি এই জায়গায় সাইট স্কাইপ লিখলাম, তো তাইলে স্কাইপে আবুল নামে যত লোক রয়েছে তারা চলে আসবে। তো এই জায়গায় আমি বেশ কিছু শর্ট কোড ওপেন করে রাখছি যেগুলো ব্যবহার করে বিভিন্ন ইনফরমেশন বের করা যায়। তো অ্যাজ এক্সাম্পল মনে করেন আমি এই জায়গায় একটা ট্রাই করতেছি সাইট facebook.com ইন URL অ্যাবাউট। তো এই জায়গায় ফেসবুকের আবুল লিখছিলাম। তো এই জায়গায় আসলে আবুলে মানে ইন URL-এ যাদের আবুল রয়েছে, মানে লাস্টের URL-এ। তো মনে করেন ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইটে আপনি সাইট লিখে কোনো একটা সাইটের নাম লিখতে পারেন, অথবা ওটা না লিখলেও চলে। ইন URL লিখলে আপনি আসলে সেই কিওয়ার্ডটা পাবেন যেটা হলো URL-এর সাথে যুক্ত, ঠিক আছে। তো তারপর আছে অল ইন সাইট, মানে সাইটের যে কোনো জায়গায় এটা থাকতে পারে। যেমন আমি এই জায়গায় IP ক্যামেরা লিখলাম, ঠিক আছে। তারপর মনে করেন আরেকটা শর্টকাট ছিল ক্যাশ ইউজ করে আসলে ওয়েবসাইটের আগের ভার্সন দেখা যায়। কোনো ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায় তাইলে ওটা আগে কেমন ছিল ওটা দেখার জন্য আমরা URL ব্যবহার করতে পারি। তো এরকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আর তাছাড়া আমরা এটা ব্যবহার করে ক্রেডিট কার্ডের ইনফরমেশনও বের করতে পারি। বিভিন্ন ওয়েবসাইট কার্ডিং করে, তো এরকমের একটা কার্ডের ইনফরমেশনও কিন্তু বের করা যায়, যেগুলো অনেক বেশি ডেঞ্জারাস। আমি আপনাদের বলবো এই টাইপের ইনফরমেশনগুলো ব্যবহার না করা। তো আমি এখন চলেন ডাইরেক্টলি কিছু দেখাই। ওকে, তো ইন URL লিখে আমি এই জায়গায় এই চিহ্নটা ব্যবহার করব, এবং করে আমি যদি এই জায়গায় ফ্রান্স লিখি, তো এই জায়গায় আপনি মনে করেন সেই সমস্ত ওয়েবসাইট মানে পেয়ে যাবেন যেগুলোর URL-এর সাথে ফ্রান্স যুক্ত। তো এই জায়গায় হাজার হাজার ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা আপনি FR-ও লিখতে পারেন, ঠিক আছে। তো FR লিখলে যতগুলো ওয়েবসাইটের FR রয়েছে, ঠিক আছে, যেমন একটা ওয়েবসাইটের শর্টকাট ওইটা, তো আপনি এইভাবে না অনেক কিছু খুঁজে বের করতে পারেন। আর হ্যাকাররা শুধুমাত্র তাদের যে ওয়েবসাইটের মানে ওয়েবসাইটই হ্যাক করবে এটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তো তারা চাইলে বিভিন্ন জিনিস হ্যাক করতে পারে। তারা চাইলে ফেসবুক পেজ হ্যাক করতে পারে, অথবা স্প্যামাররা চাইলে ফেসবুক পেজ ডিস্ট্রয়ও করে দিতে পারে। ওকে, তো আমরা আবার আগের ভিডিওতে ফিরি, যে আসলে আমরা ওয়েবসাইট তো খুঁজে বের করলাম, তো এখন ওটার উপর স্ক্যানিং করতে হয়। স্ক্যানিং করে বিভিন্ন ইনফরমেশন বের করতে হয়। তারপর
ওটা কোন মানে কি দিয়ে তৈরি করা ওয়েবসাইটটা, ওটা স্ক্যানিংয়ের দরুন জানা যায়, ঠিক আছে। যেমন স্ক্যানিংয়ের পার্টে আমি দেখাইছি যে সকল ইনফরমেশন চলে আসে, তো ওটা ওভাবে করা যায়, ঠিক আছে। তো মনে করেন কোনো একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের দুর্বলতা আপনি কীভাবে খুঁজে বের করবেন, তো তার জন্য একটা টুল আছে WP স্ক্যান। ওয়েবসাইট স্ক্যানিংয়ের হাজার হাজার টুল আছে, টুলের কোনো শেষ নেই। আপনি যদি কালি লিনাক্স ইউজ করে থাকেন কিংবা নাও করে থাকলে আপনি কালি লিনাক্সে গেলে হাজার টুল পাবেন, মানে হাজারটা না, মানে ইনস্টল করা থাকে তো 20-25টার মতো, বাট আপনি পাবেন মানে খুঁজলে অনেক পাবেন, ঠিক আছে। ওয়েবসাইট মানে থার্ড পার্টি যে টুলগুলো রয়েছে, তো তার ভিতরে অনেকগুলো টুল রয়েছে, ঠিক আছে। তো ওয়েবসাইট এইভাবে আসলে বিভিন্ন রকম স্ক্যান করা যায় ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। WP স্ক্যান নামে একটা টুল রয়েছে, এটা ব্যবহার করে সব কিছু বের করতে হয়। তো সিম্পলি আমি এই জায়গায় দেখাইছিলাম যে এটা কীভাবে ইউজ করতে হয়, WP স্ক্যান এবং WP স্ক্যান তারপর হেল্প লিখলে আসলে ওটা ইউজ করার সিস্টেম চলে আসে। তো তারপর একটা ওয়েবসাইটের নাম দিয়ে একটা অ্যাটাক পারফর্ম করতে হয়, যেমন ethicalhackerbd.com আমার একটা ডোমেন কেনা ছিল, সেটার উপর আমি এটা টেস্ট করলাম যে সাইটটা কিনা ওয়ার্ডপ্রেসের উপর বিল্ড করা। তো এখন ওই ওয়েবসাইটে থাকা আসলে যত দুর্বল জিনিস রয়েছে আর যে জিনিসগুলো ব্যবহার করে হ্যাক করা যায় সেইগুলো আসলে রেড মার্কিং করা থাকে। যেমন এই জায়গায় দেখেন একটা ইরর রয়েছে, তো হ্যাকাররা সবসময় এই ধরনের ইররগুলো খোঁজে এবং ওই ইররগুলোর উপর কোনো অ্যাটাক পারফর্ম করা গেলে করে। যেমনটা আমি আগে বলে আইছি আপনাদের যে এই জায়গায় বিভিন্ন ধরনের অ্যাটাক হতে পারে, XSS অ্যাটাক হতে পারে কিংবা রিমোট ফাইল ইনক্লুশন হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাটাক করে কিন্তু অ্যাটাক করা যায়। তো আমি এই জায়গায় মনে করেন আরেকটা জিনিস আপনাদের দেখাই যে আসলে XSS অ্যাটাকটা কীভাবে করা হয়ে থাকে। তো মনে করেন আমি স্ক্যান করে কোনো একটা ওয়েবসাইটে XSS দুর্বলতাটা পেলাম, ঠিক আছে। তো XSS দুর্বলতাটা কি আসলে, XSS দুর্বলতাটা কি, এটা একটা ভালো কথা। তো কোনো ওয়েবসাইটে হাজার হাজার কোড থাকে ব্যাক এন্ডে, তো ওর ভিতর কোনো একটা কোডে যদি ভুল থাকে ওটা ব্যবহার করে হ্যাক করা হয়। দেখেন কোনো ওয়েবসাইটে যদি কোনো দুর্বলতা না থাকে সে ওয়েবসাইট হ্যাক করা যাবে না, এটা কমপ্লিট ব্যাপার। আর যে জিনিস আসলে কোনো মানুষ তৈরি করেছে তাতে দুর্বলতা থাকবে, এটাও একটা স্বাভাবিক ব্যাপার। তো এটা নিয়ে আসলে চিন্তা করার মতো কিছু নেই। প্রত্যেকটা জিনিসই হ্যাক হতে পারে, আবার প্রত্যেকটা জিনিস হ্যাক নাও হতে পারে। তো মনে করেন এই জায়গায় আমি একটা অ্যাটাক করছিলাম একটা ওয়েবসাইটের উপর, তো এই ওয়েবসাইটটা আসলে অ্যাটাক অ্যালাউ করে, মানে এই ওয়েবসাইটটা অ্যাটাকিংয়ের জন্য পারমিটেড করা ছিল, ঠিক আছে। তো এরকম হ্যাকাররা আসলে ওয়েবসাইটের হোম পেজ থেকে শুরু করে বিভিন্ন পেজে এরকম খোঁজে। যেমন আমি এই ওয়েবসাইটটা হ্যাক করে এটার কালার টালার সব কিছু চেঞ্জ করে ফেলতেছিলাম এবং এটা আসলে টেস্টিং পারপোজে ছিল। সো ইলিগাল কিছু ভাবার দরকার নেই, এই ওয়েবসাইটটা XSS টেস্টিংয়ে অ্যালাউ করে। মানে সাইবার সিকিউরিটিতে এই ধরনের অনেক ওয়েবসাইট আপনি খুঁজে পাবেন যেগুলো আসলে হ্যাকিং অ্যাটাক অ্যালাউ করে, যারা আসলে আপনার বিরুদ্ধে কোনো লিগাল পারমিশন নেবে না, আর ওটা পরবর্তীতে রিকভারও করা যায়। তো তারপরে একটা আছে SQL ইনজেকশন, এটা অবশ্য অনেক পুরনো ওয়েবসাইটের উপর হয়ে থাকে, ঠিক আছে। তো SQL ইনজেকশন খুবই সিম্পল জিনিস, এটা হলো ওয়েবসাইটের ডাটাবেস হ্যাক করা। যেমন ওয়ার্ডপ্রেসের ডাটাবেস থাকে ঠিক এরকম সব ওয়েবসাইটের ডাটাবেস থাকে। তো ওই ওয়েবসাইটগুলোর ডাটাবেস হ্যাক করা ওটাকে আসলে বলা হয়ে থাকে SQL ইনজেকশন। তো এই জায়গায় আসলে আমি একটা টুল ব্যবহার করতেছিলাম, ঠিক আছে। তো আমার একটা ওয়েবসাইটের, ঠিক আছে, এই জায়গায় আমি অবশ্য DNS লুকআপ করতেছিলাম ব্যবহার করে আসলে ওয়েবসাইটের ডোমেনের IP খুঁজে বের করা এসেক্টেরা। তো SQL ম্যাপ আমরা গিটহাব থেকে ডাউনলোড করে নিতে পারি এবং গিটহাব থেকে ডাউনলোড করার পর এই জায়গায় মনে করেন আমি PHP জিজ্ঞাসা চিহ্ন ID site লিখলাম, তো এরপর আমি BD লিখলাম, ঠিক আছে। তো আমি আসলে আমার আগের ভিডিও কেন এই জায়গায় দেখাচ্ছি অনেকে জিজ্ঞাসা করতে পারেন। তো এর পিছনে মূলত কারণ হলো কি যে আমি যদি একই টাইমে লাইভ করি, একই টাইমে যদি জিনিসগুলো কিবোর্ডে করতে যাই তো আমি ঠিকমতো এক্সপ্লেন করতে পারবো না, সো দ্যাটস ওয়াই আমি এরকম করতেছি। তো সাইট তারপর যদি হাইপেন দিয়ে আমি কোনো মানে কোনো দেশের, যেমন FR ফ্রান্স ছিল, যেমন আমি যদি সাইট দিয়ে লিখি তো ইন্ডিয়ার যত সাইটগুলো রয়েছে যেগুলোতে সম্ভবত SQL ভালনারেবিলিটি রয়েছে এগুলো সামনে চলে আসবে। তো সাধারণত সাইবার ওয়ারে না অধিকাংশ হ্যাকার
মানে টার্গেট করে এসকিউএল ইনজেকশন করার, কারণ এটা মোটামুটি একটা ওয়েবসাইটকে আপনার আন্ডারে আনতে মানে সাহায্য করে। তো এই জায়গায় পিএসপি জিজ্ঞাসা চিহ্ন আইডি আরও বিভিন্ন রকম শর্টকট আছে। গুগল ডাটাবেস হ্যাকিংয়ে আপনি 1000টা পাবেন। আমি অবশ্যই ওই টিউটোরিয়ালের দরুন আমি একটা জিনিসই দেখাইছিলাম, ঠিক আছে। তো এরকম লিখে আমরা বিভিন্ন রকম ওয়েবসাইটের নাম পেয়ে যাব। তো ওইগুলো আসলে স্ক্যান করতে হয় যেগুলোর উপর দুর্বলতা আছে কিনা। তো আমি টিউটোরিয়াল অবশ্যই বিস্তারিত দেখাইছি। তো যখন আমি এসকিউএল ম্যাপটা রান করি এবং এসকিউএল ম্যাপটা রান করার পর আমি এই জায়গায় সাইটের যে ওয়েবসাইটটা দুর্বল সেটার ইনফরমেশন মানে পেস্ট করলাম, ঠিক আছে। সেটা মানে ওই জায়গায় খুঁজেই তো আমি বুঝতে পারলাম যে এইগুলো দুর্বল। বেশিরভাগ সাইবার ওয়ারে এই ধরনের অ্যাটাকগুলো করা হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে এক্সেসও করা হয়ে থাকে, মানে দুর্বলতাটা খুঁজে বের করে। এরকম বিভিন্ন শর্টকাট আছে মানে সব ওয়েবসাইটের দুর্বলতা বের করার, আর গুগল ডাটাবেস ব্যবহার করে হ্যাকাররা এটা করে থাকে। তো এই জায়গায় আমি হ্যাকিং অ্যাটাকটা করে ওয়েবসাইটের ডেটাবেসে ঢুকে যাই। ডেটাবেস বলতে মনে করেন আপনার কম্পিউটারে অনেকগুলো ফোল্ডার রয়েছে, ফোল্ডারের ভিতর কোথাও ছবি রয়েছে, কোথাও গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে, এটসেট্রা। তো এরকম করে আমরা এই ডেটাবেসের অ্যাডমিন প্যানেল পর্যন্ত পৌঁছাই। এই জায়গায় খুঁজে বিভিন্ন অ্যাডমিন প্যানেল রয়েছে, ওইগুলো খুঁজে বের করা যায়। এবং খুঁজে বের করে অ্যাডমিন প্যানেল পেয়ে গেলে আপনি একটা ওয়েবসাইটে লগ ইন করতে পারেন, কমপ্লিট আপনার দখলে নিয়ে আসতে পারেন। তো যারা আসলে ওয়েবসাইট ডিফেসমেন্ট থেকে বাঁচতে চান, মানে নিজের ওয়েবসাইট রয়েছে, তারা রেগুলারলি তাদের ওয়েবসাইটের ব্যাকআপ করে রাখা ধরেন। তো যাতে করে আপনি আপনার ওয়েবসাইট হ্যাক হলেও রিস্টোর করতে পারেন। অবভিয়াসলি প্রত্যেক সপ্তাহে একটা ব্যাকআপ করা জরুরি, যাতে করে আপনার ওয়েবসাইট ডিফেস হলেও আপনি ওই ডেটাগুলো রিস্টোর করতে পারেন। একটা ওয়েবসাইটের ডেটা খুব বেশি হয় না, হাইয়েস্ট গেলে 5-6 জিবি কি 1-2 জিবিও হয়ে থাকে। তো এই কারণে কন্টিনিউয়াস ডেটা ব্যাকআপ ওয়েবসাইট ডিফেসমেন্টের হাত থেকে আপনাকে রক্ষা করবে, যেটা মানে আমাদের দেশে সকল ওয়েবসাইটে এই ধরনের জিনিস করা উচিত, যাতে কখনো এরকমও টাইম আসতে পারে যখন আমাদের দেশের বিরুদ্ধে অন্য দেশ সাইবার হামলা করতে পারে। তো সে সময় আমাদের সচেতন থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা আসলে এরকম করতে পারি। তো যাই হোক, আমি সেফ থাকার উপায়গুলো বলবো, আগে আমি হ্যাকিংয়ের উপায়গুলো বলি। তো এই জায়গায় আসলে এটা খুঁজে বের করে অ্যাডমিন প্যানেল পাওয়া যায়, আর ওটার ইউজার নেম পাসওয়ার্ড সব পাওয়া যায়, বাট এগুলো সেন্সিটিভ ডেটা, এই কারণে আমি ব্লার করে রাখছি। ওকে, তো এই গেল অ্যাটাক। আর এছাড়া আরেকটা অ্যাটাক রয়েছে যেটাকে ডিডিওস অ্যাটাক বলে। অনেক ফেমাস অ্যাটাক, আমরা অনেকেই এটার ব্যাপারে শুনেছি, আর না শোনার মতো কোনো কারণ থাকারও কথা না, কারণ এত ফেমাস একটা অ্যাটাক। তো ডিডিওস অ্যাটাক করার বিভিন্ন ওয়ে রয়েছে, তার ভিতর একটা টুল আছে, ঠিক আছে। তো সেই টুলটা ব্যবহার করে অনেকে, আমি অনেক জায়গায় দেখছি LOIC টুলটার নাম, এমনকি আমি নিজে ওইটা ট্রাই করে দেখছি। বাট এই টুলটার থেকেও ভালো টুল রয়েছে। যেমন দেখেন, এই টুলটা ব্যবহার করে আসলে একটা ওয়েবসাইটের কিন্তু যে মানে আইপি অ্যাড্রেসটা রয়েছে এটা খুঁজে বের করা যায়, আর খুব সহজ এই টুলটা ব্যবহার করা, কঠিন কিছু না, সিম্পলি অ্যাটাক করা যায়। আর তারপর ওয়েবসাইটটা ডিফেস হয় না, এটাকে ডিফেসও বলা যায় একদিক দিয়ে, বাট এটাকে ডিফেসমেন্ট বলে না, এটাকে আসলে ডিডিওস করা বলে। এটা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটের উপর অ্যাটাক করা হয়ে থাকে, যাতে করে সেই ওয়েবসাইটটা কেউ ভিজিট না করতে পারে। তো এতে করে মনে করেন আপনার কোনো এরকম ওয়েবসাইট রয়েছে, কমার্শিয়াল ওয়েবসাইট, ওটার উপর কেউ ডিডিওস অ্যাটাক করে দিল, তো আপনার ওয়েবসাইটে যদি কেউ ভিজিটই না করতে পারে, কেউ কেনাবেচা কীভাবে করবে? তো এই সমস্ত ক্ষেত্রে ডিডিওস অ্যাটাক করা হয়। ডিডিওস অ্যাটাক থেকেও বাঁচার বিভিন্ন উপায় রয়েছে, ক্লাউডফায়ার তার ভিতর থেকে একটা। ওকে, তো এইভাবে আসলে ডিডিওস অ্যাটাক করা যায়। আর এটার অ্যাডভান্স কালি লিনাক্সেরও টুল রয়েছে, যেটা ব্যবহার করে আমরা মানে এই অ্যাটাক থেকে মানে যে এই অ্যাটাকটা আরও ভালোভাবে করতে পারি। তো এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাটাক, ঠিক আছে। তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের টুল কিন্তু রয়েছে, যেগুলো ব্যবহার করে ওয়েবসাইটের ইনফরমেশন মানে বের করা যায়। তাছাড়া হ্যাকাররা অনেক সময় বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে পারে। স্পেসিফিকলি কোন টুলটা ব্যবহার হয়েছে এটা বলা একটু মুশকিল যদি অ্যাটাকগুলো সঠিকভাবে পর্যালোচনা না করা হয়। তো এই কারণে আমি বলবো যে কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং, সবসময় আমাদের শেখা উচিত আর আমাদের প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে, যে আসলে জিনিসগুলো আমরা কিভাবে কি করতে পারি। আসলে নিজে সেফ থাকা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার,
আর ওয়েবসাইটের সেফটি, যদি আপনার নিজের কোনো ওয়েবসাইট থাকে তো ওক্ষেত্রেও একটা কাজে লাগে। তো এক্সআরএস নামে একটা টুল আছে, এই টুলটা ব্যবহার করে ডিডিওস অ্যাটাক করা যায়। এক্সআরএস টুলটা ব্যবহার করা খুবই সহজ, আর আমাদের চ্যানেলে অলরেডি এই ব্যাপারে ভিডিও রয়েছে। তো এই টুলটা ব্যবহার করে আসলে আমরা এই অ্যাটাকগুলো করতে পারি। তো এটা অনেক বেশি ইফেক্টিভ। আমি আগে যে টুলটা দেখাইছি ডিডিওস করার জন্য LOIC, ওটার থেকে অনেক ভালো। মানে আমি পার্সোনাল ব্যবহার করে আমার ওয়েবসাইটের উপর আমি নিজে যা বুঝলাম, আমি আমার ব্রডব্যান্ড লাইন থেকে এগুলোর উপর অ্যাটাক করছি, আর আমার মোবাইল ডাটা থেকে আমি ওয়েবসাইট টেস্ট করছি, কাজ করে। বাট অনেক বেশি কম্পিউটিং পাওয়ার লাগে যদি আপনি কোনো হাইফাই ডাইনামিক ওয়েবসাইটের উপরে অ্যাটাকটা করতে চান। আর যদি ওয়েবসাইটে ক্লাউডফায়ারের প্রোটেকশন থাকে অথবা কোনো প্রিমিয়াম ক্যাপসা প্রোটেকশন থাকে, দেন এটা করা অসম্ভব। তো ওয়েবসাইট হ্যাক করার উপায় তো অনেকগুলো আমি বললাম, কিন্তু হ্যাকিং থেকে বাঁচার উপায়ও অবশ্যই আমি বলবো যে কীভাবে আপনারা নিরাপদ থাকেন। তো ভাই টারম্যাক্সের অ্যাটাকটা দেখান প্লিজ। তো উনি টারম্যাক্সের কোন অ্যাটাকটা সম্পর্কে কথা বলতেছে আমি ঠিক বুঝলাম না। আমি এই জায়গায় অনেকগুলো হ্যাকিং অ্যাটাক নিয়ে আসলে কথা বলছি, ঠিক আছে। তো এই ধরনের অ্যাটাকগুলো আসলে হ্যাকাররা ইউজ করে ওয়েবসাইট ডিফেসমেন্ট করা যায়। আপনি দুর্বল ওয়েবসাইটগুলো খুঁজে বের করেন, করে বিভিন্ন ধরনের অ্যাটাক করেন। এটা মুশকিল বিষয় না, আসলে আপনাকে এই ব্যাপারে চর্চা করতে হবে, তাইলে আপনি আসলে বুঝতে পারবেন যে কোন ওয়েবসাইটে দুর্বলতা রয়েছে কোনটাই নেই। তো এটা ব্যবহার করে আসলে আপনি সব কিছু করতে পারবেন। আর ওয়েবসাইট ডিফেসমেন্ট করার ভিতর যে যে জেনারেল অ্যাটাকগুলো, SQL ইনজেকশন, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, তারপর ক্রস সাইট স্ক্রিপ্টিং মানে XSS বলা হয় যেটাকে, তারপর কুকি সেশন পয়জনিং নামে একটা অ্যাটাক রয়েছে, ফ্রম টেম্পারিং। এটা আসলে ইনার অ্যাটাক, এটা আউটার অ্যাটাক না। এটা বেশিরভাগ আসলে যারা চুরি ডাকাতি করে তারা এগুলো করে, মানে ফ্রম টেম্পারিং এর যে জিনিসটা রয়েছে। আর একটা আছে কোড ইনজেকশন। তো কোড ইনজেকশন, তারপর XSS, তারপর ডিডিওস আর SQL, এগুলো না কমন অ্যাটাক, মানে এগুলো ব্যবহার করেই বেশিরভাগ কাজ করা হয়ে থাকে। ওকে, তো আই হোপ গাইজ আপনারা সব বুঝতে পারিছেন। আর আমি সবাইকে এই ভিডিওটা শেয়ার করে রিকমেন্ড করব। আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তো আপনার প্রাউড করা উচিত, কারণ আমরা বাংলাদেশি। আর অনেকগুলো কারণ আছে প্রাউড করার। আর আশা করি সবাই ভালো আছেন, ভিডিওর লাস্টে এসে বলতেছি। তো যাই হোক, আমাদের ভিডিওটা অলমোস্ট আমরা লাস্টে চলে আইছি, তো এখন ভিডিওটা শেষ করব। আর আপনারা কমেন্ট করেন যারা এই ভিডিওটা একদম লাস্টে দেখবেন, ঠিক আছে। আমি একটু আমার দিকে ক্যামেরা আনি। ওকে, তো যারা এই ভিডিওটা পরে দেখবেন, লাইভ স্ট্রিম শেষ হয়ে গেলে নর্মালি দেখবেন, তো তারা কমেন্ট করেন যে এরপরে আমি কি টপিক নিয়ে ভিডিও তৈরি করব। আর 50K সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে হলে আমি একটা ফ্রি কোর্স করাবো আমাদের ইউটিউব চ্যানেলে, তো যাতে করে আপনারা কমপ্লিট ইথিক্যাল হ্যাকিংয়ের গাইডলাইন পান, হ্যাকিং সেটআপ থেকে সব কিছু। আগেও আছে আমাদের চ্যানেলে এই টাইপের টপিক, এই সেম জিনিস, তবে এটা হবে লেটেস্ট। লেটেস্ট বলতে কি, হ্যাকিংয়ের দুনিয়ায় টুল এবং ওইগুলো ব্যবহার করার সিস্টেম সবসময় পাল্টাতে থাকে। তো আপনাকে আপডেট থাকার জন্য অবভিয়াসলি বিভিন্ন জিনিস শিখতে থাকতে হবে। আর বিভিন্ন ফর্ম আর GitHub এই সমস্ত জায়গায় আপনাকে ভিজিট করতে থাকতে হবে লেটেস্ট আপডেটেড টুল পাওয়ার জন্য। অবভিয়াসলি আপনার আপডেটেড টুলের প্রয়োজন রয়েছে, যাতে করে আপনি আসলে হ্যাকিং জিনিসগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমাদের চ্যানেলে প্রায় 250-রও বেশি ভিডিও রয়েছে, আর তার ভেতর থেকে অনেকগুলো হ্যাকিং সিরিজ আছে, যেমন রাসবেরি পাইয়ের উপর হ্যাকিং সিরিজ আছে। তারপর মনে করেন তারপরে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি অনেকগুলো ফ্রি ইথিক্যাল হ্যাকিং কোর্স পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে গেলে উইন্ডোজ ফর ইথিক্যাল হ্যাকিং ফ্রি কোর্স পেয়ে যাবেন, বেসিক অফ লিনাক্স, তারপর বেসিক অফ প্রোগ্রামিং। এগুলোকে বেসিক কোর্স ভেবে ভুল করবেন না, এই কোর্সগুলোই হতে পারে আপনার ইথিক্যাল হ্যাকিং ক্যারিয়ারে পা রাখার কারণ আপনি এইগুলো থেকে কমপ্লিটলি গাইডলাইন পাবেন। আর যে কোনো জিনিসের আসলে বেস তৈরি করা ভালো। আপনি যদি কোনো জিনিসে ভালো বেস তৈরি করতে পারেন তো ওটাতে আপনি আসলে কমপ্লিটলি সব শিখতে পারবেন। তো আমাদের এই ফ্রি কোর্সগুলোর রেটিংও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে। তো 4.5 রেটিং রয়েছে অলমোস্ট। আর ইথিক্যাল
বেসিক অফ প্রোগ্রামিং কোর্সে 5 রেটিং দেওয়া, মানে এটা ইউজাররা দেয়। আর এই কোর্সগুলোর সাথে 4000+ লোক যুক্ত, এটার সাথে প্রায় 4800 লোক, এটার সাথে প্রায় 5000-এর কাছের লোক যুক্ত। তো আমাদের কোর্সগুলো অনেক লোকেই দেখতেছে, আর আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আপনাদের রেটিং দিবেন আমাদের ওয়েবসাইটে, যাতে করে বুঝতে পারি যে ফ্রি কোর্সগুলো থেকে আপনারা কেমন উপকৃত হচ্ছেন। টেকনিক্যাল বাংলা সর্বদা আপনাদের জন্য নিত্য নতুন জিনিস দিতে থাকবে। ওকে, আচ্ছা কিছু কমেন্ট পড়ি। ভাই মোবাইল দিয়ে কি ওয়েবসাইট হ্যাক করা যায়? হ্যাঁ, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। ভাই টারম্যাক্সের ওয়েব অ্যাটাকটা দেখান প্লিজ। টারম্যাক্সের অনেক জিনিস আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। ভাই আপনি একটা হ্যাকার গ্রুপ বানান প্লিজ। না, আমি কোনো হ্যাকার গ্রুপ বানাবো না, কারণ আমি আসলে ইথিক্যাল হ্যাকিং আমার শখ, আর এজন্য আমি বিগত 7-8 বছর ধরে করে আসতেছি। আর আমি গ্রুপ কোনো গ্রুপে নেই, আর কোনো গ্রুপে আমি যাই না। এর কারণ হলো কি, আমি একজন স্টুডেন্ট, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ি। সো আমি এটার উপর ততটুকু সময় দিই যতটুকু আমি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বাইরে এসে দিতে পারি। মানে আমি ফুল টাইম ইঞ্জিনিয়ার আর পার্ট টাইম ইথিক্যাল হ্যাকার, ওরকম ভাবতে পারেন। কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে অনেক অনেক বেশি স্টাডি করা লাগে, আর মানে অনেক প্রোগ্রামিং এই সমস্ত জিনিস নিয়ে পড়ে থাকা লাগে। সো এই কারণে আমি এই বছর কিন্তু 2020 সালে কিন্তু কম ভিডিও তৈরি করছি, এর কারণ চাপ অনেক বেশি ছিল। সো বুঝতেই পারতেছেন, এই কারণে আমি আসলে এইগুলোতে বেশি একটা টাইম দিতে পারি না। টেকনো বিডি, আশা করি আপনি বুঝতে পারিছেন। আমার ফোন 2-3 বছর পুরনো, রুট করলে কি সম্পূর্ণ স্পিডে ব্যবহার করতে পারবো? ওভারক্লকিং তো করা যায়, বাট ওটা বেশি একটা ইফেক্টিভ না, আপনার ফোনের চার্জ লস করবে। ঠিক আছে, এর কারণ হলো কি যে যখন আপনার ফোনটা পুরনো হয়ে যায়, ওটার যে কন্ডাক্টরগুলো রয়েছে ওগুলোতে ময়লা টয়লা জমে, এমনিতে চার্জ কনজামশন বাড়ে, আর তারপর যদি আপনি ওভারক্লক করেন তো এটা সমস্যা। আর ভাই সাইবার সিকিউরিটি এর কেরিয়ার স্টার্টিং কিভাবে করব উইথ জিরো নলেজ? তো ফার্স্ট অফ অল আপনি আমাদের ওয়েবসাইটে চলে যান, গেলে এই যে ফ্রি কোর্স 3টা পাবেন, এগুলো দেখা শুরু করেন, এগুলো থেকে নলেজ গেইন করেন, আর এরপর আপনি সব কিছু জানতে পারবেন এক এক করে। সো বেটার অপশন ফ্রিতে এটাই আপনার জন্য। আর আমাদের পেইড কোর্সগুলোর উপর একটা অফার চলতেছে, আমাদের চ্যানেলের এর আগের ভিডিওটা দেখেন, সব জানতে পারবেন। জাস্ট গাইডলাইন লাগবে হ্যাকিংয়ের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, কি করব? NH হৃদয় লিখছে। তো অনেকেই হয়তো জানেন না যে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হওয়ার কারণে অলমোস্ট অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, আর তাছাড়া ইথিক্যাল হ্যাকিংয়ের কেরিয়ারেও আমি অনেক কিছু শিখছি। তো আমি বিভিন্ন ওয়েবসাইটও ডেভেলপ করি, তো ওয়েব ডেভেলপমেন্টেরও অনেক জিনিস জানি। তো এতে করে মনে করেন আমার কাছে কি মনে হয় আমি সেটা বলবো, অন্যদের কি মনে হয় সেটা অন্যদের ব্যাপার। ওকে, তো আপনি এই জায়গায় মেনলি ফোকাস করতে পারেন সি থেকে। আপনি যদি কমপ্লিট ভালোভাবে সিটা শিখে ফেলেন তো পাইথন জাভা শিখতে আপনার কষ্ট হবে না, HTML শিখলে আপনার PHP শিখতে কষ্ট হবে না, SQL শিখলে আপনার অন্যান্য ডাটাবেস শিখতে বেশি একটা কষ্ট হবে না। বাট ডিফারেন্ট কিছু সিনট্যাক্স ডিফারেন্ট আছে, কিছু এক্সট্রা কিওয়ার্ড আছে, কিছু এক্সট্রা ফাংশনালিটি আছে। প্রোগ্রামিং নিয়ে আমি আসলে একটা ভিডিও ছিল ঠিক এরকম লম্বা সিরিজ, যেগুলোতে আমি ডিটেলে আলোচনা করে থাকি। ঠিক আছে, তো দেখেন সেই ভিডিওটা এই জায়গায় পেয়ে যাবেন, আসলে যেটা আমি কমপ্লিট প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছিলাম, মানে A to Z যত ধরনের প্রোগ্রামিং রয়েছে আর সহজভাবে বোঝানো। 1 ঘন্টার একটা ভিডিও, আপনি অলমোস্ট প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারবেন 1 ঘন্টা থেকে কয়েক মিনিট কম। ঠিক আছে, তো এটাতে আপনি সব কিছু জানতে পারবেন। সো এই ভিডিওটা দেখে আসেন। ঠিক আছে, এই যে 5 মাস আগে স্ট্রিম করা ছিল। সো এটা আমার সাজেশন আপনার জন্য। ওকে, সো আই এম গোয়িং টু নেক্সট কমেন্ট। সি প্রোগ্রামিং আর পাইথন প্রোগ্রামিং, পাইথন কি কোনো ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, পাইথন অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, একজন নাম মানে প্লিজ লিখতেছে করেন ভাই।
প্লিজ ভাই, ভাই আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান ফেসবুক পেজে যোগাযোগ করেন, অথবা আমাদের ওয়েবসাইটে গেলে ডাইরেক্ট আমাদের সাথে এই জায়গায় চ্যাট করতে পারবেন। সো ওইটা করেন, আপনি ইমো নাম্বার দিয়েন না। ফোন দিয়ে ওয়েবসাইট হ্যাক করা যায়, দেখেন ফোন দিয়ে আপনি পেনিট্রেশন টেস্টিং করতে পারেন। ইভেন আপনি শুনে অবাক হবেন যে রাসবেরি পাই ব্যবহার করে নাসার ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। নাসার ওয়েবসাইট না, নাসার ইন্টারনাল অনেক ইনফরমেশন ইন্টারনাল সার্ভার থেকে চুরি করা হয়েছিল, 700 MB সামথিং ডেটা, যেটা বেশ আগের টপিক। তো ফোন দিয়ে কেন হবে না তাইলে? তো একজন আমার ফোন নাম্বার আছে ভাই, বারবার এই কমেন্টগুলো করেন না, আপনি পেজে যোগাযোগ করেন তাইলে পারবেন। তো শুভ অর্ণব লিখছে ভাইয়া আমি সরাসরি শিখতে চাই। তো আপনি আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে ফ্রি জিনিসগুলো শেখেন। আর সরাসরি শেখা এই জায়গায় ব্যাপার না, আপনি যে কোনো প্রবলেমে পড়লে আমি আপনাকে হেল্প করব। তো টোটাল গেমার বেরি লিখছে রাসবেরি পাই কি? ইট ইজ রাসবেরি পাই, নট পাই। যাক, আমিও অনেক সময় প্রোনাউন্সিয়েশনে অনেক সমস্যা করি, যেমন ভার্নাবিলিটি, যেমন অনেক জিনিস রয়েছে, যেমন আমি ঠিকভাবে রুলার এটা উচ্চারণ করতে পারতাম না, অনেকবার চর্চা করার কারণে এটা এখন পারি। যেমন আমি ভার্নাবিলিটিকে মানে অনেক সময় অর্নাবিলিটি বলে ফেলতাম, ভি আর ডব্লিউর উচ্চারণ, যাই হোক এই সমস্ত উচ্চারণের কথা বাদ দিই, এটা অভ্যাসের ব্যাপার। তবে বানানটা ঠিকভাবে লিখতে হতো। রাসবেরি পাই কি? তো রাসবেরি পাইয়ের উপর আমাদের চ্যানেলে 7-8টার উপর ভিডিও রয়েছে। এটা কালি লিনাক্স ইনস্টল করা যায়, কম বেশি হ্যাকিং টুলও ব্যবহার করা যায়, এটাই। আচ্ছা, টোটাল গেমার বিডি লিখছে সরি টাইপিং মিস্টেক। প্রবলেম নেই ভাই, এটা হয়, মানুষ তো, মানুষের তো সমস্যা হবেই। ওকে, তো আই থিঙ্ক আমার লাইভ স্ট্রিম অলমোস্ট শেষ করার পথে। বাংলাদেশি সাধারণ মানুষের থেকে হ্যাকার বেশি। কেন ভাই আপনার এরকম কেন মনে হচ্ছে? দীপ্ত সাহা, আসলে লোকজন উৎসুক, বাংলাদেশের লোকজন প্রত্যেকটা জিনিসে উৎসুক থাকে, এটা একটা ঠিক কথা। মানে প্রত্যেক সময় এক একটা ভাইরাল টপিক থাকে বাংলাদেশে, তো ওটাই আর কি, যে আসলে বাংলাদেশের সাধারণ সব। এনি গুড বুক ফর লার্নিং সি অ্যান্ড পাইথন? আচ্ছা দেখেন, পাইথন আর সি শেখার জন্য আপনি বুক ইউজ করার থেকে টিউটোরিয়াল ইউজ করেন, এটা অনেক বেশি ইফেক্টিভ। কারণ বুক আপনাকে জাস্ট ওই লেখাগুলো দেখাবে, ওইগুলো প্র্যাকটিক্যালি অনেক কোড রান করতে গেলে কিন্তু রান করে না, ঠিক আছে? তো ওটা না, আপনি আসলে এই জায়গায় টিউটোরিয়াল অথবা ইউডিমি থেকে কোনো কোর্স ট্রাই করেন, ঠিক আছে? তাসবির প্লাস লিখছে, প্লাস বাংলা গেমিং লিখছে হাই ভাই হ্যালো। দীপ্ত সাহা, ফোনকে অ্যানোনিমাস করতে পারলাম না কিন্তু হ্যাকিং নিয়ে কবে শোনা? ভাই সাধারণ লোকের ওসব করা লাগে না, আপনি যদি কোনো বাজে কাজ না করেন আপনি কেন ওই সমস্ত করা দরকার? আচ্ছা ভাই, বাংলাদেশি টপ হ্যাকার কি টাইগার মেট? টাইগার মেট, আমি টাইগার মেটের নাম দুটো একটা কমেন্টে দেখছিলাম, ঠিক আছে? মানে আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে বাংলাদেশি এক অন্ধকার জগতে এক বাংলাদেশি হ্যাকারের গল্প। তো ওই জায়গায় আসলে লোকজন বলতেছিল এটা টাইগার মেটের কাহিনী। তো আমি আসলে টাইগার মেটের নাম শুনছি, বাট মানে তার সে মানে কি কাজের জন্য বিখ্যাত এগুলো জানি না বেশি একটা। সো আমি এটা নিয়ে রিসার্চ করবো, ওই জায়গায় আসলে টাইগার মেটের সম্পর্কে হয়তো কিছু থাকতে পারে। সো আচ্ছা, তো বাংলাদেশি হ্যাকার টাইগার মেট ইমোশন হোস্টিং সার্ভারের একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লক্ষ সাইট হ্যাক করলো একযোগে, আর এটা বিশ্ব রেকর্ড। এর আগে বাংলাদেশের একসাথে এতগুলো ওয়েবসাইট হ্যাক করতে পারেনি।
আচ্ছা, তো তিনি ওয়েবসাইট ডিফেসমেন্টের উপর মেবি কাজ করেন, হতে পারে বাংলাদেশের টপ হ্যাকার। আমি এই ব্যাপারে মানে শিওর বেশি একটা জানি না। তো মোবাইল অ্যাপ হ্যাক কি, মোবাইল অ্যাপ হ্যাক সেটা আবার কি ভাই? কি অ্যাপ হ্যাক করবেন আপনি? আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট আর পাইথন নিয়ে জানি, খুব ভালো চর্চা করতে থাকেন, আশা করি একদিন সুফল পাবেন। MD রুবেল, মোবাইলটা কি হ্যাক করা যাবে? আচ্ছা ভাই এই যে একটা নাম্বার দেয়া 05 টাইপ, আপনি আসলে বারবার জিনিস লিখতেছেন। টোটাল গেমার বিডি লিখছে, আমি বাংলাদেশি ভাই, বাংলাদেশে আছি। সাদি চৌধুরী লিখছে ভাই রাবার ডাকি কোথায় পাবো? রাবার ডাকি আপনি newbdshop.com এ পেয়ে যাবেন, তো ভিজিট newbdshop.com। বাই দ্য ওয়ে, এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের হ্যাকিং গ্যাজেট পাবেন, তো এই জায়গায় গিয়ে আপনি আপনার পছন্দ মতো সকল জিনিস কিনে ফেলতে পারেন। তো newbdshop-এ ভিজিট করেন, newbdshop.com। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন আছে, তো এই জায়গায় গেলে আপনারা সিসি ক্যামেরা, আর্ডিনো, তারপর আর্ডিনো ন্যানো থেকে শুরু করে রাসবেরি পাইটাই দিয়ে সব পেয়ে যাবেন। তো এই জায়গায় রাবার ডাকিও রয়েছে, আর রাবার ডাকি কীভাবে ব্যবহার করতে হয় অলমোস্ট সব পেয়ে যাবেন। আর কিভাবে কিনতে হয় সব কিছু ওয়েবসাইট ভিজিট করেন, ওয়েবসাইট ভিজিট করলে সব পেয়ে যাবেন। ওকে, ভাই 2 স্টেপ ভেরিফিকেশন মেসেজগুলো কেমনে হ্যাক করা যায়? তো এর জন্য আসলে অনেকগুলো উপায় রয়েছে। একটা হলো নেটওয়ার্কের ভিতর যে আসলে দুর্বলতাটা থাকে SS7 অথবা আরও বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি রয়েছে, এগুলো ব্যবহার করে অনেক সময় 2 স্টেপ রিড করা যায়। এটা অনেক ডিফিকাল্ট। বেশিরভাগ ক্ষেত্রে করা হয় কি যে মোবাইল ফোনে অ্যাক্সেস পাওয়া যে অ্যাপগুলো রয়েছে ওইগুলো থেকে ডাটা চুরি হয়ে 2 স্টেপ ভেরিফিকেশন মেসেজগুলো মানে দেখা যায়, বাট এটা বেশি একটা লোকজন করে না, ঠিক আছে। এইদিকে সাইবার 71 ফ্রান্সের ওয়েবসাইট খুঁজে পাচ্ছে না। হ্যাক নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা দিয়েছে, সেটার প্রতিফলন যে সবাই হ্যাকিং শিখবে। হ্যাঁ, এটা একটা ঠিক কথা। মানে একটা জিনিস দেখলে সবাই উৎসুক হয়, সবাই শিখতে চায়, বাট সবাই সেটা শিখতে পারে না, কারণ প্রত্যেকটা জিনিসই শিখতে গেলে অনেক পরিশ্রম করা লাগে, ওই জিনিসটা নিয়ে রিসার্চ করা লাগে, জিনিসটা নিয়ে পড়ে থাকতে হয়, তখনই আপনি জিনিসটা ভালোভাবে পারবেন। একটা জিনিস শিখবো করে আসলে ওইটার যে ইচ্ছা ওইটা হারাই যায়। মানে যেমন মনে করেন এখন ট্রেন্ডিংয়ে রয়েছে যে বাংলাদেশের হ্যাকাররা এরকম ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক করেছে, তো কম বেশি সবাই ভাবতেছে যে আমরাও ওয়েবসাইট হ্যাক করব, আমরা ওয়েবসাইট হ্যাকিং শিখব। তো এরকম ইচ্ছা হতে পারে সবার, তো এটা খারাপ কিছু না। আর এমনিতেও যাই হোক, আমরা পরের কমেন্টে যাই। আপনি একটু আগে আচ্ছা ভাইয়া, আমার একটা আইডি লক হয়ে আমার ওল্ড আইডি মোবাইলটা হারাই গেছে। একটা আইডি লক হয়ে আমার, আপনি ফেসবুকের কাছে রিকোয়েস্ট করেন, ফেসবুকের টিমের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে হেল্প করবে। তো আমি কতক্ষণ লাইভ স্ট্রিমে রয়েছি এটা একটু চেক করি। অনেকক্ষণ ধরে লাইভে রয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে এতক্ষণ থাকি না। ওকে, তো দেখা যাক কতজন দেখতেছে। অলমোস্ট 50 জন দেখতেছে। তো ভিডিওটা শেয়ার করেন, কেন করতেছেন না? টাইম দেখা যাচ্ছে না এখানে। মোহাইম চৌধুরী লিখছে, ভাই ওয়াইফাই হ্যাকিংয়ের কোনো অ্যাপের নাম বলেন। ভাই এরকম স্পেসিফিক কোনো অ্যাপ হয় না, তবে আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখেন, আর যেগুলোতে ওয়াইফাই হ্যাকিং নিয়ে কথা বলা হয়েছে, অথবা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট এই জায়গায় এই কোর্সটা দেখতে পারেন।
এই কোর্সটাতে আসলে ওয়াইফাই হ্যাকিংয়ের যে জিনিসগুলো রয়েছে, আসলে ইউটিউবের পলিসিগত কারণে ইউটিউবে সব আপলোড করা যায় না। সো এই কারণে আমরা এখন আমাদের নিজস্ব ওয়েবসাইটে নিজস্ব হোস্টিংয়ে ভিডিও আপলোড করে থাকি। নিজস্ব মানে টাকা দিয়ে কেনা হোস্টিং, আর ইউটিউব ফ্রি তো এই কারণে যাতে ডিলিট করে দেয়। আচ্ছা, সেভ এন্টারটেনমেন্ট লিখছে যে 54 মিনিট, থ্যাংক ইউ। আচ্ছা, আফ্রিদি মাফি লিখছে আপনার বাসা কই? আমার বাসা বাংলাদেশে। ভাই হ্যাকিং কিভাবে করে বলা যাবে? এটা ডিপেন্ড করে কি হ্যাকিং সেটার ধারণা আছে। SS7 অবৈধ, বাংলাদেশে কিন্তু অনেকেই বাজে কাজটা করে আমি দেখছি। হ্যাঁ, বাংলাদেশে তো অনেকে মানে যে বিভিন্ন ধরনের ফ্রড তো হয়ে থাকে অনেক সময়, ফোন কল ট্র্যাপিং থেকে শুরু করে, মানে বাংলাদেশে না আসলে আজে বাজে যে হ্যাকিংগুলো রয়েছে এগুলো প্রচুর পরিমাণ হয়। তারপর মনে করেন অনলাইন থেকে কিনে ধোঁকা খাওয়া, এরকম বিভিন্ন জিনিস হয়। এটা বাংলাদেশের স্বাভাবিক ব্যাপার। আর বাংলাদেশের মানে ফেমাস কোম্পানিগুলোও কিন্তু প্রতারণা করে প্রচুর পরিমাণ। যেমন এর ভিতর থেকে একটা হলো ইভ্যালি। আমি একটা মজার ঘটনা বলি। এরা আসলে এদের একটা সিস্টেম আছে যে এরা 45 দিনের ভিতর প্রোডাক্ট ডেলিভারি দিবে, ঠিক আছে? খুব ভালো কথা, আমার কোনো সমস্যা নেই তাতে। আমি অর্ডার করছিলাম 12ই জুন, তো জুন মাস কত আগে ছিল আমি ক্যালেন্ডারে দেখি, ঠিক আছে? আসলে আমি যে গ্রাফিক্স কার্ডটা দিয়ে কি করব এটাই এখন ভুলে গেছি, ঠিক আছে? এলো জুন, 12 জুন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাস। 4 মাসে 30 দিন করে হলে কতদিন হয়? 120 দিন। তো 45 দিনের ভিতর দেওয়ার কথা, 120 দিন এখনো প্রসেসিংয়ে রয়েছে। পিকড হলেও মানে মনে শান্তি লাগতো যে প্রোডাক্ট আমি পাবো খুব দ্রুত। আর তার থেকে বড় কথা, পিকড হওয়া জিনিসগুলোও অনেক দিন ধরে পড়ে রয়েছে। তো এটা মানে বাংলাদেশের মানে ওয়েল নোন কোম্পানি ইভ্যালি, ঠিক আছে? তাদের গ্রুপে তাদের সিইও বিভিন্ন রকম পোস্ট দেয়। তো এটা বাংলাদেশে একটা কমন জিনিস, ঠিক আছে? যে এরকম পরিচিত কোম্পানিটাও বিভিন্ন সময় বিভিন্নভাবে ধোকা যায়। তো এখনো এতদিন হয়ে গেল আমি পেলাম না। আফ্রিদি মাফি লিখছে আপনি কিন্তু অনেক কিউট ভাই, ধন্যবাদ। মহায়ুদ্দিন আড্ডা দেন, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আড্ডা হবে। ভাইয়া ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাকিং করা যায়? তো ফেসবুক হ্যাকিংয়ের অনেক উপায় রয়েছে। এটা আসলে ইউটিউবে লাইভে বলা ঠিক না। আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? মানে এটা লাইভে আলোচনা করার মতো টপিক না, আর আমাদের আজকে টপিকও ওটা ছিল না। আপনারা ওয়েবসাইট ডিফেসমেন্ট অ্যাটাক নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করতে চান। আচ্ছা, একজন লিখছে টারম্যাক্স ইউজ করে কি ভালো কোনো হ্যাকার হওয়া যায়? টারম্যাক্সে আপনি লিনাক্স ইউজ করা শিখতে পারবেন, মানে লিনাক্সের বেসিক কোডগুলো, বেসিক থেকে অ্যাডভান্সেও যেতে পারবেন। পাইথন প্যাকেজ মোটামুটি চলে, তো হ্যাঁ মোটামুটি হতে পারবেন। দেখেন, হ্যাকিং শিখতে অথবা সাইবার সিকিউরিটি শিখতে আপনার একটা মোবাইল হলেই হয়ে যায়, অত আহামরি কোনো সুপার কম্পিউটার লাগে না ভাই। কারণ আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি আশা থাকে, আর যদি আপনি এই ফিল্ডে কেরিয়ার তৈরি করতে চান, আপনার কিছুর দরকার নেই। আপনার হাতে যা আছে সেটা দিয়েই শুরু করতে পারেন। আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন টারম্যাক্স ইউজ করে কীভাবে বিভিন্ন হ্যাকিং করা হয়। অথবা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে এই যে ড্রয়েড হ্যাকিং এই সিরিজটা দেখতে পারেন। এই জায়গায় আসলে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কমপ্লিট হ্যাকিং জিনিসটা শেখানো হয়েছে। এই জায়গায় টোটালি মানে অনেকগুলো লেকচার রয়েছে, অলমোস্ট এই জায়গায় 40+ লেকচার। এই জায়গায় আসলে দেখানো যে টারম্যাক্স ইউজ করে বিভিন্ন ধরনের হ্যাকিং, যত হ্যাকিং অ্যাটাক রয়েছে সবগুলো এই জায়গায় প্র্যাকটিক্যালি দেখানো। তো এই সিরিজটা আপনারা ফলো করতে পারেন, আমাদের ওয়েবসাইটে যান। আর এটা রেটিং 5/5 স্টার। সো বুঝতেই পারতেছেন। ওকে, সো কমেন্টে যাই। আপনি আপনার ভিডিওর কমেন্ট অটো রিপ্লের মাধ্যমে করেন? না, আমি আমার ভিডিওর কমেন্ট অটো রিপ্লের মাধ্যমে করি না, বাট
অনেক সময় মানে অনেক কমেন্ট রয়েছে যেগুলো আসলে এক কমেন্ট বারবার করা হয়, তো তাদের একই রিপ্লাই বারবার দেওয়া লাগে। ভাই আপনি কি বিয়া করেছেন? এটা পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? আমি পার্সোনাল ব্যাপার কিংবা আমার পার্সোনাল লাইফ নিয়ে এই চ্যানেলে বেশি একটা কথা বলি না। আমি ওটা ডি ব্লগে বলি, মানে যেটা আমার ব্লগিং চ্যানেল আছে, মোটরসাইকেল মোটো ব্লগিং, এটাও আমার বেশ ভালো লাগে, ঠিক আছে? আমার আরেকটা চ্যানেল আছে, অনেকে জানেন না, ইউটিউবে যান, সেটাই গেলে সেটা পুরো অন্য দুনিয়া, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের বিভিন্ন সাইট থাকতে পারে, তো সেটা ডি ব্লগে। সিও র্যাঙ্কিংয়ে আমার চ্যানেল এত নিচে কেন? চ্যানেল খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওকে, মেবি ডি আর ভিটা বড় হাতের দেওয়া, তো এই কারণে পাচ্ছিল না। আমার চ্যানেল, এই যে আমার চ্যানেল ডি ব্লগ, তো এই ভিডিওর ডিসক্রিপশনেও আমার চ্যানেলের লিঙ্ক পাবেন, ঠিক আছে? এই জায়গায় আমি মোটরসাইকেল মোটো ব্লগিং এই সমস্ত জিনিসের ভিডিও তৈরি করি। তো এই জায়গায় আমি আসলে আমার পার্সোনাল লাইফের আপডেট কিংবা আমি কখন কি করতেছি এই সমস্ত জিনিস নিয়ে ভিডিও তৈরি করি, ঠিক আছে? মোটরসাইকেলের উপর আমার বেশ একটা শখ রয়েছে। আমি মোটরসাইকেল লাভার, সহজ কথায় বলতে গেলে, ঠিক আছে? তো অন্য কোনো প্রশ্ন থাকলে ওই চ্যানেলে করলে ভালো হয়। শুড আই হ্যাভ টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ? আপনার আসলে লেখা শিখতে হবে, তো লেখাটা ল্যাঙ্গুয়েজ না, আপনি ইংলিশ জানলেই হবে, কারণ সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশেই হয়। আর ওইগুলো আপনার মনে রাখা শিখতে হবে। এলএস গেমিং, আই লাভ ইউ ব্রো, আই লাভ ইউ টু অল অফ ইউ। ওয়েদার শুড আই হ্যাভ টু, উত্তর দিয়ে দিছি ভাই। এমডি রবিউল, মোবাইল হ্যাক অ্যাপ আপনার কাছে আছে? মোবাইল মানে হ্যাক অ্যাপ আবার কি? মোবাইল হ্যাক করার জন্য নাকি মোবাইল দিয়ে হ্যাক করার অ্যাপ? ভাইয়া সাইবার সিকিউরিটি শেখার জন্য কি কি যোগ্যতা লাগে? সাইবার সিকিউরিটি শিখতে চাইলে প্রথমে কম্পিউটার ইউজ করা শেখেন, যে কীভাবে কম্পিউটার ইউজ করতে হয়, ঠিক আছে? তো সেটা অনেক বেশি জরুরি। আর তারপর আপনি শিখতে পারেন যে কম্পিউটারের ইন্টারনাল জিনিসগুলো, যে আসলে প্রসেসর, র্যাম, আর মানে কোন জিনিসটা কীভাবে কাজ করে ইন্টারনালি, এগুলো শেখা একটু গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ এগুলো যদি আপনি না জানেন, আসলে হ্যাকিং শিখতে গিয়ে যখন আপনার কম্পিউটারটা অন হবে না, তখনই আপনি মানে পারবেন না। তো আগে আপনি টেকই হন, টেক দুনিয়ার খবর রাখেন। আর নর্মাল টেক পিপল যারা এই যে বিভিন্ন জিনিস সম্পর্কে, কম্পিউটার, প্রসেসর, র্যাম, মাদারবোর্ড, কম্পিউটার ব্যবহার করা, উইন্ডোজ সেট আপ দেওয়া, এই বেসিক জিনিসগুলো, ইন্টারনেট ইউজ করা, গুগলে সার্চ করতে জানা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো শিখলে হয়ে যাচ্ছে। আচ্ছা, অল উইন অন, আপনার উত্তর দিয়ে দিয়েছি ভাই। নিলয় বণিক, ব্রাদার শুড আই হ্যাভ টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ? আমি বললাম না যে আপনার প্রয়োজন হিসাবে আপনি যে আসলে, ঠিক আছে, আপনি যে আসলে কোন জিনিসটা শিখতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি কোডিং শেখেন। ওয়েব ডিভেলপমেন্টের জন্য এক কোডিং লাগে, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আরেক কোড। তো প্রোগ্রামিং লাগে, বাট সবসময় না, আবার সবসময় লাগে, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে। তো একজন বলছে 25,000 টাকার পিসি বলেন। ভাই পিসি বিল্ডার ভিডিও তো পিসি বিল্ডার বাংলাদেশ করে, আমি তো শিওরলি ভাই বলতে পারবো না 25,000 টাকায় কি পিসি বিল্ড করা যায়। তবে 25,000 টাকায় আপনি চাইলে একটা কাজ করতে পারেন, রাইজেনের সব থেকে সস্তা যে এপিইউটা আছে, যেটা হলো মেবি বর্তমান সময়, আচ্ছা আমরা Ryans.com যাই, ব্যাক একটা সাজেশন করি যে সে 25,000 টাকায় কি পিসি বানাতে পারে। আচ্ছা আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটা আমি পিসি বিল্ড করছিলাম, ওই ভিডিওটা কিন্তু বাজেট ওই রকম অ্যারাউন্ড 25,000 টাকা ছিল আমার একটা ফ্রেন্ডের জন্য। তো আপনি এই জায়গায় আসলে মেন প্রায়োরিটি এই বাজেটে না, আপনি মেন প্রায়োরিটি প্রসেসর রাখবেন। আপনি এপিইউ হলে মোটামুটি গেম টেম করতে পারবেন। তো আপনি স্টারটেক, রায়ান যে কোনো জায়গা থেকে কিনতে পারেন ভাই, কিংবা লোকাল মার্কেট থেকেও কিনতে পারেন, ঠিক আছে? এটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আর ঠিক আছে, তো এই জায়গায় আমি একটা প্রসেসর, আচ্ছা এই যে 3200G, এটা অনেক ফেমাস প্রসেসর, যেটার কথা আমি বলতেছিলাম। ওকে,
তো এই 3200 জিটা আপনি ব্যবহার করতে পারেন। ঠিক, এটার বর্তমান প্রাইস কত আমি নট শিওর ফর নাও, আমি জানি না, আমার এখন পিসি বিল্ড করা লাগতেছে না, তো এই কারণে। তো এটার দাম হলো 10,000 সামথিং। তো 10,000 টাকা যদি প্রসেসরে যায়, এর সামঞ্জস্য একটা মাদারবোর্ড মেবি 5,500 টাকা যাবে। আর পাওয়ার সাপ্লাই স্টক ইউজ করেন, যেহেতু এটা রাইজেন 3 প্রসেসর, ঠিক আছে। তো অত হাইপাই লাগবে না। আর পরে গ্রাফিক্স কার্ড ইউজ করলে করতে পারেন। এটা আপনি 4 কোর 4 থ্রেড পাবেন, তো যেটা অবভিয়াসলি আপনাকে 4 কোরের পারফরমেন্স দিবে ডিসেন্ট। আর এপিইউ তো এই কারণে আপনি গেম খেলতে পারবেন মোটামুটি টুকটাক, সব গেম লো গ্রাফিক্সে চলে যাবে। তো এটা নেন, আর ভালো একটা মানে সিপিইউগুলোর সাথে থাকবে, এই গেল। তারপর ভালো র্যাম নেন, ঠিক আছে। আপনি এই জায়গায় 2400 মেগাহার্জের র্যাম অ্যাটলিস্ট নেন। এই জায়গায় আপনি 8 করে 16 জিবিও র্যাম বানাতে পারেন, বাট ওই জায়গায় মনে হয় কস্ট একটু ঝামেলা হবে। 10,000 টাকার প্রসেসর, মনে করেন 4,000 টাকার ক্যাবিনেট, আমি সহজ একটা হিসেব করে দিই আপনার কী কী নেবেন। তো এই যে সিপিইউটা গেল, এটা গেল 10K, একটু বেশি কম হতে পারে। এরপর আপনি র্যাম নেবেন, ঠিক আছে। তো এই জায়গায় আপনি মোটামুটি বাজেট রাখেন 8 জিবি র্যামের, দুটো 4 করে, তো 4,000 টাকা তার জন্য নেন। এই গেল 14,000। ক্যাবিনেট নেন একটা, অ্যাটলিস্ট 3,000 টাকার একটা ক্যাবিনেট নেন, কিংবা 2500। তো আমরা এই জায়গায় 2.5K একটা ক্যাবিনেট নিতে পারেন আপনি, তো এটাও খারাপ হবে না। যে মানে অ্যাটলিস্ট গ্লাস থাকবে এক সাইডে, গ্লাস না ওটা প্লাস্টিক হয়, বাট আছে এরকম কিছু ব্র্যান্ডেড। তো এরপর মাদারবোর্ডটা 5,000 টাকার একটা নেন ডিসেন্ট, এই B350 টাইপের কিছু একটা নেন। এই 21,000 হয়ে গেল। আর এরপর বাকি থাকে র্যাম গেল, ক্যাবিনেট গেল, মাদারবোর্ড গেল। এরপর একটা এসএসডি নেন, এসএসডির দাম 2,000 টাকা নিবে যদি আপনি 128 জিবি এসএসডি নেন। এই 23,000 সামথিং গেল। আর কিছু বাদ থেকে যাচ্ছে নাকি? র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, আচ্ছা এই 3টা গেল না, আর কিছু বাদ নেই। ক্যাশিং আছে আর এসএসডি আছে। আপনার মোটামুটি 23-25,000 টাকার ভিতর এই প্রসেসরটা নিয়ে বিল্ড করা আই থিঙ্ক বেটার হবে। আমি জানি না কেমন পারফরমেন্স হবে, বাট এই রেঞ্জে ভ্যালু ফর মানি এটা, আশা করি বুঝতে পারিছেন। সো ভাই, হ্যাকিং করে টাকা ইনকাম করা যায় ওয়েব ডেভেলপমেন্টের মতো? হ্যাঁ, অবশ্যই করা যায়। এর আগের যে লাইভ স্ট্রিমটা ছিল, এটা কিন্তু হ্যাকিংয়ের কেরিয়ার নিয়ে ছিল, তো ওইটাই ওই জিনিসই কিন্তু ছিল। তো ওই ভিডিওটা ফুল দেখেন ভাই। ওয়েবসাইটে হ্যাকিং শেখার জন্য কোন কোর্সটি শিখতে হবে, তো আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে যান technicalbangla.com, ঠিক আছে। তো technicalbangla.com-এ গিয়ে আপনি ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি দেখতে পারেন। তো ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি কমপ্লিট একটা প্যাকেজ, যেটা থেকে আপনি ওয়েবসাইট ডিফেসমেন্টের A to Z শিখতে পারবেন, মানে বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, যাতে করে আপনি প্রত্যেকটা জিনিস অনেক প্র্যাকটিক্যালি বোঝানো রয়েছে। তো technicalbangla.com এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন www.technicalbangla.com। তো এই জায়গায় গেলে ওয়েব সিকিউরিটি এক্সপার্ট পেয়ে যাবেন, আর এই জায়গায় দেখতে পারবেন প্রত্যেকটা জিনিস আসলে বলে দেওয়া। আর এই জায়গায় আপনি কোর্সের কারিকুলাম দেখলে বুঝতে পারবেন যে কোন জিনিসটা কত সময়, যেমন প্রত্যেকটা জিনিস অনেক এক্সপ্লেন করে আপনাদের বোঝানো। আর এই কোর্সগুলোর সাথে আপনি লাইভ সাপোর্টও পাবেন। তো technicalbangla.com-এ ভিজিট করতে ভুলবেন না, ঠিক আছে। তো এটা পেয়ে যাবেন আপনি টেকনিক্যাল বাংলায়। ভাই, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি যদি ভালো ওয়েতে হ্যাকিং শিখতে চাই নিজের সেফটি মেনটেনের জন্য, এটা কত সময় দরকার? তো আপনি ইচ্ছা থাকলে তো অনেক দ্রুতই শিখতে পারেন, জাস্ট মেন জিনিসগুলো। আপনি technicalbangla.com-এ যেতে পারেন, গিয়ে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন। ওই জায়গায় গিয়ে আপনি পছন্দ মতো আপনার যে প্যাকেজটা দরকার আপনি শিখতে পারেন। তো ওই জায়গা থেকে আপনার টাইম কম লাগবে, আর চাইলে আপনি ফ্রি জিনিসও শিখতে পারেন। আচ্ছা, নিলয় বণিক লিখছে, হুইজ ল্যাঙ্গুয়েজ উইল বি বেটার ফর হ্যাকিং? আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝার ক্ষমতা থাকতে হবে, এটা হলো মেন। অলমোস্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার বোঝার ক্ষমতা থাকতে হবে, আর তার জন্য আপনি সি থেকে শুরু করতে পারেন। সি এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেটা ভালোভাবে শিখলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। সি আর C+,
এই দুটো আগে শেখেন, তারপর পাইথন যাবে, এমনিতেই শিখে যাবেন। আর HTML শেখা কোনো কঠিন ব্যাপার না, আর PHP তারপর CSS এগুলো জানতে পারবেন, তেমন কঠিন কোনো ব্যাপার হবে না। আই থিঙ্ক এগুলো আপনার জন্য অনেক সুবিধাদায়ক হবে। তো আফ্রিদি মাফি লিখছে, গিগাবাইটের মাদারবোর্ড কি ভালো? আমি গিগাবাইট কখনো ইউজ করিনি ভাই। হতে পারে ভালো, অনেকে ইউজ করে, আমি বেশিরভাগ MSI ইউজ করি। জানি না কেন আমার মাদারবোর্ডের দিকে সেই ইন্টেল বিল্ড করলেও আমি MSI নিই, আর AMD ইউজ করলে তো MSI নিই। ইফরান ইসলাম হ্যাকিং এর কয়েকটা বুক সাজেস্ট করতে পারবেন ভাইয়া বাংলাতে? আর যে একদম ডিপলি সব কিছু দেখেন, বুক থেকে না আপনি প্র্যাকটিক্যাল শিখতে পারবেন না। একটা ব্যাপার আছে না, বই পড়ে সাঁতার কাটা শেখা যায় না, তো বুকটাও ঠিক সেই রকম। আপনি বুক থেকে না মানে হ্যাকিং জিনিসটা জানতে পারবেন যে হ্যান ত্যান এই, আপনি ইউটিউবে 10-5টা ভিডিও দেখলেও জানতে পারবেন, বাট বুকে প্র্যাকটিক্যাল জিনিস শেখা যায় না। যেমন দেবদাস উপন্যাস পড়লে আপনি দেবদাস হয়ে যাবেন না, কিংবা আপনার কোনো পারও চলে আসবে না, ঠিক সেই রকম আপনি যদি প্র্যাকটিক্যালি কিছু করতে চান, অন ফিল্ডে কাজ করতে হবে, শিখতে হবে। ভাই ইমু হ্যাক করা যায় কি না বলবেন? আপনার স্বামী কি বিদেশে রয়েছে ভাই? টেকনিক্যাল CS নাকি আপনি বিদেশে রয়েছেন আপনার ওয়াইফ দেশে? সবাই তো ইমু হ্যাক করে কেন? নিলয় বণিক, ইয়েস বড় বলেন। ভাই আপনি BM বাংলা মিডিয়া ওয়াইফাই হ্যাক করার জন্য কোন কোর্স করতে হবে? ভাই আপনি আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে ভিজিট করেন, আপনার বুঝতে পারবেন, ঠিক আছে। জাকির হোসেন, থ্যাঙ্কস বড়। বণিক মানিক, ইজ ইট হ্যাক টু পসিবল টু বাই PHP? হ্যাঁ, যদি PHP-তে সেরকম কোনো দুর্বলতা থাকে অবশ্যই হ্যাক করা সম্ভব। এক্সারসাইজটা কিন্তু ওরকমই হয়। টার্স রেডি, হ্যাকিং করা তো লিগাল না ভাই। ভাই হ্যাঁ, হ্যাকিং করা লিগাল না যখন আপনি কারো বিরুদ্ধে মানে কোনো ব্যক্তি সম্পদ এই সমস্ত জিনিস নিয়ে মানে ক্ষয়ক্ষতি করবেন, তখন এটা ইললিগাল। বাট যখন আপনি নিজে চর্চা করবেন তখন এটা লিগাল, মানে আপনার নিজের সার্ভারে। তো সহজ বাংলায় বলতে গেলে আপনি বাসায় ছুরি রাখিছেন, ওটা দিয়ে তো মানুষও খুন করা যায়, কিংবা দা কাশি বটি যাই থাকুক, এগুলো দিয়ে তো মানুষ খুন করা যায়। তাইলে কি এগুলো ইললিগাল? না, কারণ এগুলো কাজে লাগে, এগুলো একটা পার্ট। হ্যাকিং, প্রোগ্রামিং অথবা সাইবার সিকিউরিটি অথবা কম্পিউটার সায়েন্সের একটা পার্ট। তো এটাকে আমরা এভাবে বাদ দিতে পারি না, আর এটা নিয়েও চর্চা করা উচিত। দেখেন সবাই তো এক জিনিস নিয়ে চর্চা করে না, হতে পারতো হয়তো আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে চর্চা করতাম, আপনাদের জন্য গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভিডিও তৈরি করতাম, হয়তো বা অন্য কিছু নিয়ে কিংবা প্রোগ্রামিং নিয়ে কিংবা কিছু না কিছু নিয়ে করতাম, বাট আমার ইচ্ছা কিংবা আমার জ্ঞান এটার উপর। আর বিগত কয়েক বছর ধরে আমি ভিডিও তৈরি করতেছি, এটা নতুন কিছু না। মোটামুটি 4-5 বছরের মতো আমরা ইউটিউবে রয়েছি, সো বুঝতেই পারতেছেন। তো এটা নতুন কোনো ব্যাপার না যে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করি কিংবা ইথিক্যাল হ্যাকিং নিয়ে ভিডিও তৈরি করি। তো যদিও আমাদের আগের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো, সো সেসব ভিডিও রিকভার করা সম্ভব হয়নি। আর ডিলিট মানে কি, যে আসলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আইছিল। কারণ কি ছিল? কারণটা ছিল আমি ইথিক্যাল হ্যাকিংয়ের ভিডিও আপলোড করতাম প্র্যাকটিক্যালি, যেগুলো এখন কিনা আমাদের প্রাইভেট ওয়েবসাইটে আপলোড করি, যে জায়গার হোস্টিং কিংবা সব কিছু প্রাইভেট। মানে সহজ কথায় বলতে গেলে যেটা ইউটিউব চাইলেও ডিলিট করতে পারে না, মানে সহজ বাংলায়। তো যাতে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের ভয় নেই, তো এই কারণে আমার তেমন একটা প্রবলেম হয় না এখন, আর এই কারণে আমি এখন ইউটিউবে আপলোড করি। আই হোপ আপনার উত্তর পেয়ে গেছেন। ভাই বেস্ট ওয়াইফাই হ্যাকিং টুলের নামটা কি? অনেক টুল আছে ওয়াইফাই হ্যাকিংয়ের জন্য। কেউ ফার্ন ইউজ করে, FERN নট FUN, ফার্ন একটা আছে। তারপর এই জায়গায় ওয়াইফাই ফিশার আছে, এগুলো কাল লিনাক্সে অনেক ফেমাস, এগুলো বেশিরভাগ ইউজ করে লোকজন।
ভাই ফেসবুক করব। ভাই আপনারা এই ধরনের কমেন্ট কেন করেন? ফেসবুক হ্যাক কীভাবে করব, ওয়াইফাই হ্যাক কীভাবে কী করব? আপনারা শেখার জন্য তো কিছু শিখতে চান না, যে আসলে এই জিনিসগুলো শিখে কিভাবে আপনি সেফ থাকবেন, কিংবা এগুলো কিভাবে আপনার সাইবার সিকিউরিটির নলেজ বাড়াবে। তা না, আপনারা সবসময় আচ্ছা ইনস্টাগ্রাম ফলোয়ারদের জন্য একটা ভিডিও করো ইনস্টাগ্রামে। নাইম এসপি ভাই, আমি কি ইনস্টাগ্রামে ভিডিও করব? ইফরান ইসলাম ভাইয়া, হ্যাকিং জগতে আসার জন্য কি এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? না, আপনার হ্যাকিং জগতে আসতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই। আপনি হ্যাকিং জগতে আসেন, তারপর আপনার প্রয়োজন হিসাবে শেখেন। আপনি যদি ভাবেন আমি প্রোগ্রামিং শিখবো, আপনি জীবনেও শিখতে পারবেন না। কিন্তু যখন আপনার দরকার হবে তখন আপনি মাস্ট শিখবেন। যেমন আমার শেখার ইচ্ছা ছিল, দ্যাটস আমি প্রোগ্রামিং নিয়ে রিসার্চ করছি, এগুলো নিয়ে শিখছি। আপনারও ঠিক একদিন এরকম দরকার হবে, তখন আপনি শিখবেন, বাট এইভাবে আপনি শিখতে পারবেন না। একজন লিখছে ওয়েবসাইট ডাউন করবো কীভাবে? আমি যখন লাইভ স্ট্রিমটা শেষ করবো, আপনি ভিডিওটা শুরু থেকে দেখেন, সব জানতে পারবেন। আচ্ছা, তো আজকে কমেন্ট এই পর্যন্ত, ঠিক আছে? তো হোপসো গাইস ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। আমি এই ভিডিওটা মূলত এই জন্য তৈরি করছি, সাইবার ওয়্যার, ওয়েবসাইট ডিফেসমেন্ট, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলার জন্য। আর সাইবার ওয়্যার নিয়ে আগেও আমি বেশ কথা বলছি, আর ওয়েবসাইট ডিফেসমেন্ট নিয়েও বিস্তারিত অনেক আলোচনা করছি। তো অনেকে আসলে এরকম প্রশ্ন করে যে আসলে ওয়েবসাইট কীভাবে হ্যাক করে হ্যাকাররা, মানে অনেকের কাছে হ্যাকিং একটা ম্যাজিকের মতো। সো সেরকম কিছু না। আমি আসলে এই জন্য ভিডিওটা তৈরি করলাম, যাতে লোকজন সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে পারে, নিজের ওয়েবসাইট সেভ রাখতে পারে, অথবা নিজের দেশকে সেভ রাখতে পারে। আর তাছাড়া যাতে করে তারা লাইফে হয়তো এই ফিল্ডে সামনে এগোতে পারে, হয়তো না অবশ্যই পারবে যদি তারা সঠিক মতো চর্চা করে। আমার উদ্দেশ্য এটাই। আর আশা করি আপনারা সবসময় সৎ উদ্দেশ্যের জন্য কাজ করবেন, কখনো অসৎ উদ্দেশ্যের জন্য আসলে কোনো ধরনের কাজ করবেন না। তো এটাই বলবো। আর ভালো থাকবেন সবাই। আর সাইবার সিকিউরিটি আপনাকে সবসময় হেল্প করবে নিত্য নতুন জিনিস শেখার জন্য, আর নিজেকে সেভ রাখা এবং নিজের সিকিউরিটি সম্পর্কে জানা। সিকিউরিটি সম্পর্কে অবশ্যই আমাদের নলেজ রাখতে হবে, কারণ আমরা ইন্টারনেটের জগতে রয়েছি ভাই। আমরা এখন ইন্টারনেটের জগতে বাস করি, আমাদের সব কিছু এখন ইন্টারনেটের মাধ্যমে হয়ে যায়। তো ঠিক আপনার বাড়িকে যেমন সেভ রাখার জন্য ওটায় তালা দিয়ে লক করে রাখেন, কিংবা আপনার বাইক যেমন ডিস্ক লক অথবা অন্যান্য জিনিস ইউজ করেন, ঠিক ওরকম প্রত্যেকটা জিনিসে আমাদের সিকিউরিটির দরকার আছে। আপনার মোবাইলে যেমন পিন লক ইউজ করেন, প্যাটার্ন লক ইউজ করেন, ঠিক সেরকম আপনার ফোনে কেউ অ্যান্টিভাইরাস ইউজ করে না, বাট পিসিতে অ্যান্টিভাইরাস ইউজ করে অনেকে। তো এরকম প্রত্যেকটা জায়গায় আমরা সেফটি খুঁজি, সিকিউরিটি খুঁজি। এই কারণে বড় লোকরা আইফোন ইউজ করে, বাট গরিবরা সেটা অ্যাফোর্ড করতে পারে না। তো বেটার সিকিউরিটির জন্য আইফোনের দরকার নেই, অ্যাটলিস্ট আপনি সিকিউরিটি সম্পর্কে নলেজ রাখেন। আর সিকিউরিটি সম্পর্কে নলেজ রাখতে পারলে আপনি হ্যাকের হাত থেকে বাঁচতে পারবেন। তো আমার ভিডিওর মেন টপিক এটা ছিল যে আসলে হ্যাকাররা কীভাবে ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক করতেছে, আর আমাদের এটাই আসলে টপিক। আর কীভাবে হ্যাকিং হয়ে থাকে ওয়েবসাইট, সব নিয়ে আলোচনা করেছি। তো আমার অনেক ঘুম আসতেছে, অনেক রাত হয়ে গেছে, অলরেডি 12:40 বাজে। আর আজকে এখন লাইভে আসলাম অ্যানাউন্স না করে, যেটা কিনা ঠিক না। আমি এরপর থেকে অ্যানাউন্স করে অবভিয়াসলি লাইভ স্ট্রিমে আসবো, আর আপনারা জানিয়ে দিবেন যে আমি কখন লাইভ স্ট্রিম করবো। আসলে লাইভ স্ট্রিমের জন্য কোনো ডেডিকেটেড টাইম ফিক্স করা নেই। আমার যেদিন যখন টাইম পাই তখন চলে আসি, আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট করে। আর ওয়েবসাইটে আমি ভিডিও রেগুলার আপডেট করে থাকি, বাট ইউটিউবে ভিডিও রেগুলার আপডেট করার টাইম পাচ্ছি না। এর কারণ হলো কি যে একসাথে অত জিনিস করা পসিবল হচ্ছে না। আর যেহেতু আমি একজন স্টুডেন্ট, তো লেখাপড়ার কারণে অনেক বেশি প্রেশারে থাকা পড়তেছে। আর অনেকে বলবেন করোনার কারণে সব অফ, না ভাই সব অফ না, প্রাইভেট ইউনিভার্সিটিরা এখনও জীবিত আছে।
তাদের গভর্নমেন্ট কোনোভাবে টাকা পয়সা দেয় না, তো তাদের অবশ্যই চালাতে হবে। আর যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, তো আমারও একটা দায়িত্ব আছে যে এরকম সময় অবভিয়াসলি ক্লাস করা, যাতে করে ইউনিভার্সিটির কোনো প্রবলেম না হয়। প্রত্যেকটা স্টুডেন্ট যদি ভাবে যে এই সময় আমাদের ক্লাস না করা ভালো হ্যান ত্যান, ওইটা ঠিক না, ওইটা একদিক দিয়ে দেশের জন্যই ক্ষতি। তো আমাদের ওইভাবেই চলে, আর দ্যাটস ইট। আর টেকনিক্যাল বাংলার সেট আপ আপডেট হবে, অনেক দিন ধরে বলতেছি, তো সেটা কবে হবে এটা আপনারা খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবেন, মানে হলে দেখতে পারবেন অবভিয়াসলি, কারণ এই পুরোনো সেট আপে অনেকদিন ভিডিও তৈরি করতেছি, আর নতুন রুম নতুন সব কিছু অলমোস্ট রেডি, জাস্ট কিছুদিন। আর আমাদের অফিস রুমটা অলরেডি অন্য জায়গায় শিফট হয়ে গেছে, আমি অবশ্য ও জায়গা আপনাদের কখনো দেখাইনি। তো আমাদের টেকনিক্যাল বাংলা টিম ওই জায়গায় বিভিন্ন ধরনের কাজ করে, ব্যাক এন্ডে যত জিনিসগুলো রয়েছে, কারণ আমার একার পক্ষে সব কিছু সামলানো সম্ভব হয়ে পড়তেছে না, অনেক কারণ আছে স্টাডি দিয়ে, ঠিক আছে। তো লাস্ট একবার আমি কমেন্টটা দেখে, ওকে, তো লাইভ স্ট্রিম, ওকে, তো লাস্ট কমেন্টগুলো একবার দেখবো। হ্যালো, ওয়েট প্লিজ, কেউ একজন ওয়েট করতে বলতেছে। আচ্ছা, তো আমি লাস্ট কমেন্টগুলো পড়ি, তারপর বিদায় নিব। আচ্ছা, একজন কমেন্ট করেছে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট জানি, আজিজ ভাই লিখছে। তো এটা দিয়ে কি হ্যাকিং শিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি শিখতে পারবেন। লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আপনাকে লাভ ফ্রম বাংলাদেশ। বিডি লাইভ টুল চ্যানেল লিখছে, ওয়েট প্লিজ, হ্যালো, আই নিড এ হেল্প। ভাই, আপনাদের যদি কোনো জিনিস নিয়ে আসলে কথা বলতে থাকেন, অবভিয়াসলি আমাদের পেজে যোগাযোগ করেন, আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন। যে কোনো দরকার, যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট করতে ভুলবেন না। আর যারা ইনস্টাগ্রামে আসেন কিংবা অন্যান্য জায়গায়, তারাও আপডেট পেতে থাকবেন এখন থেকে। আমি একটু ইনস্টাগ্রামে কম অ্যাক্টিভ আছি, বাট তারপরেও আমি আপডেট দিব। একজন লিখছে, আর ভাই ইউটিউবে ডিপলি হ্যাকিংয়ের ভিডিও দেওয়া যায় না, আর যে একজন বুকের কথা বলতেছে যে ইউটিউবে ডিপলি ভিডিও, আপনি ইউটিউব থেকে কেন দেখবেন? আমাদের কোর্সের সকল ভিডিও হলো আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি। তো আমাদের ওয়েবসাইটে গেলে আপনি কমপ্লিটলি জিনিসগুলো পাবেন, আর এগুলো ইউটিউবে না, এগুলো আমাদের চ্যানেল, আমাদের ওয়েবসাইটে অনেক ইউনিক জিনিস রয়েছে যেগুলো আপনি ইউটিউবে কিংবা অন্য কোথাও পাবেন না। আর আমাদের ওয়েবসাইট থেকে আপনি এগুলো শুধুমাত্র দেখতে পারবেন। আমাদের ওয়েবসাইট একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম, এই জায়গায় আপনি ইথিক্যাল হ্যাকিং বাদে আরও বিভিন্ন ওয়েবসাইট, মানে বিভিন্ন ধরনের কোর্স পাবেন। আর ফিউচারে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, এগুলোর উপরও বিভিন্ন সিরিজ তৈরি করব ভাবতেছি। তো এটা কেমন হবে আপনারা জানান। আর ফাইনালি আমি এখন স্ট্রিমটা অফ করে দিব। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর এত রাত্রে আসলে লাইভ স্ট্রিম করা ঠিক না, তারপরে 33 জন দেখতেছে রাত 1টার সময়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবভিয়াসলি কমেন্ট করেন, এরপরের লাইভ স্ট্রিমে আমি সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আর এরপরের লাইভ স্ট্রিমটা কোন ব্যাপার নিয়ে হবে সেটাও জানিয়ে দিতে ভুলবেন না। টেক কেয়ার, গুড নাইট, সি ইউ সুন।